আমি- আমি ক্লাসে একটু পড়াই দিই, আর কিছু পড়া লাগে নাকি? না ম্যাম, ম্যাম, তাহলে আমি মানে ক্লাসে আজকে আজকে ম্যাম নাহলে আজকে আরেকটা ম্যাম কাজ করা যায় না ম্যাম? আপনি বলো। যে ক্লাসটা এক্সট্রা নিতে চাচ্ছেন, হুম ধরেন এটা নিলেন না, আজকে যে পর্যন্ত পড়াবেন এই পর্যন্ত মিডে থাকলো, আর ওইটা মিডের পরে নিলেন ওই ক্লাসটা, তাহলে হয় হ্যাঁ, না? না এটা হয় না। আমি একটু চেষ্টা করলেও কিন্তু হয়। না একটু ম্যাম চেষ্টা করলেও কোশ্চেন করে হবে, ফেলছে। একটু চেষ্টা করলেও হবে না। সো ম্যাম কি কোশ্চেন করে ফেলছে নাকি? কাইন্ড অফ কোশ্চেন করে ফেলছি, দ্যাটস ওয়াই যতটুকু টার্গেট ততটুকু শেষ করতে হবে, আর শুধু একটা চ্যাপ্টারের উপর মিড ইটস ইম্পসিবল। ওকে ম্যাম এগুলা পড়বো না কবে? আমাদের ম্যাম এবার পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ খুব কম। কি বলো, আমি তো দেখলাম তোমাদের গ্যাপ আছে, তোমাদের 12 তারিখে না ম্যাম, মেইন যে দুটা মানে খুবই হার্ড, মেটাবলিজম আর হচ্ছে আমাদের ইমিউনোলজি। হ্যাঁ ইমিউনোলজি, মানে মাথা গরম অবস্থা, একটা শেষ হতে না হতে পরের দিন আরেকটা পড়বো কোথায়, আর মাথায় একেবারে বাজ পড়ার মতো অবস্থা হবে। মনে হয় সবাই তো নিউ ফ্যাকাল্টি, সো ওনারা যেহেতু মনে হয় না এত হার্ড হবে, একটু বলবা যে স্যার আমরা অসহায়। না, পড়া তো লাগবে ম্যাম, যত যাই অবভিয়াসলি করি। পড়া লাগবে। ম্যাম এরকম ভাবে বললে কি আর হয় ম্যাম? সবাই তো সবার বেস্ট পড়াচ্ছেন এবং সবাই বেস্ট কোশ্চেন করতে চাচ্ছেন। আর নতুন ফ্যাকাল্টি তো আরেকটু বেস্ট করার চেষ্টা করবে। ম্যাম আপনি এই ক্লাসে ম্যাম শেষ করে দেন ম্যাম। ম্যাম এটা আমার না আমি বলতেছি যদি আমি আরো 2টা ক্লাসও তোমাদের এক্সট্রা নিয়ে মিডের সিলেবাস বাড়াই, তোমরা দেখবো এখানে কোনো পড়া নাই, খালি আপনি নাম না ফাংশন। বলছিলেন যে এই সাবজেক্টটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য ম্যাম, তাহলে কেন কোয়াই সো সিরিয়াস? আজকে ম্যাম একটু বেশি পড়াই দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি একটু শোনো, আমাদের কষ্ট যদি হইতো, আমরা আজকে একটু একটু বেশি বেশি পড়াই পড়ায় দেন দেখি যে ম্যাম তাহলে আরেকটা আমরা ক্লাস, এখনই শুরু করে দেই ম্যাম। হ্যাঁ আজকে একটু বেশি পড়ায় যদি দেখি যে এক্সট্রা ক্লাস লাগবে না, তাহলে ম্যাম 24 জন চলে আসছি ম্যাম, তাহলে তাড়াতাড়ি শুরু স্টার্ট করি, করে দিই। অল্প ওকে অল্প ঠিক আছে, শেষ হয়ে যাক। শোনো আমরা ম্যাম ওইটাই হুম, চাই ম্যাম। ঠিক আছে ঠিক আছে, তো স্টার্ট করে দিই। দেখো আমরা কিন্তু মরফিন শেষ করে ফেলেছিলাম, মরফিনটা পড়েছিলাম তাই না, ইউজও দেখেছিলাম। দেন হলো আমাদের নিকোটিন পড়ার কথা, আমি বলেছিলাম যে তোমাদের 3টা 4টা পড়াবো, সো 3টা পড়াচ্ছি, মরফিন, নিকোটিন আর কোকেন। সো নিকোটিন পড়বো, কোকেন পড়বো, দেন হলো আমরা অল্প একটু আরেকটু পড়বো। সো নিকোটিনটা দেখো, নিকোটিনের প্রপার্টিজ কি কি আছে। নিকোটিন ইজ এ পাইরিডিন পাইরোলিডিন অ্যালকালয়েড। সো এটা কেমিক্যাল নেমটা হলো পাইরিডিন পাইরোলিডিন, এন্ড obviously alkaloid, that's why alkaloid হিসাবে আমরা এটাকে দেখতেছি। ফাউন্ড ন্যাচারালি ইন টোবাকো প্ল্যান্টস, টোবাকো প্ল্যান্টস এর মধ্যে নিকোটিনকে পাওয়া যায়, কনস্টিটিউট অ্যাপ্রক্সিমেটলি 0.6% to 3% of dry weight of tobacco. সো তুমি সাপোজ টোবাকো প্ল্যান্ট চাষ করলা, অনেক টোবাকো পাতা টাতা নিয়ে আসলা, খুশি ইচ্ছা মতো সিগারেট কারখানায় গিয়ে সিগারেট বানায় ফেলবা, না হবে না। মাত্র সেই টোবাকো, আচ্ছা কে ব্যাকগ্রাউন্ড নয়েজ করতেছো, মিউট করে নাও নিজেকে। তুমি মাত্র দেখবা যে যেই ড্রাই ওয়েট কোবাকো গুলো পাচ্ছ, মানে পিওর যে কোবাকোটা তুমি এক্সট্রাক্ট করে আনছো, সেখান থেকে মাত্র 0.6 থেকে 3% নিকোটিন পাবা। সো হিউজ পরিমাণে টোবাকো প্ল্যান্ট লাগে এই অল্প একটু নিকোটিন বানাইতে। আবার এটা মনে করো না যে 3 গ্রাম নিকোটিন বা 3% নিকোটিন অনেক কম, এটাও কিন্তু অনেক হিউজ নিকোটিন। বিকজ একটা সিগারেট বলো বা নিকোটিন যখন ইউজ করা হয় খুবই কম পরিমাণে ইউজ করা হয়, এটা হাই পরিমাণে এডিকশন তৈরি করে আমাদের ব্রেনে। সো মলিকুলার ফর্মুলাটা কি, C10H14 and N2, দ্যাট মিন্স 2টা নাইট্রোজেন আছে। একটু খেয়াল করে দেখো, একটা আছে কি তোমার পাইরিডিন রিং, একটা আছে পাইরোলিডিন রিং, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে পাইরিডিন এন্ড পাইরোলিডিন, দ্যাট মিন্স একটা 6 মেম্বার্ড এর মধ্যে একটা নাইট্রোজেন থাকবে, আর একটা হলো 5 মেম্বার্ড রিং এর মধ্যে একটা নাইট্রোজেন থাকবে, এই নাইট্রোজেনের সাথে একটা মিথাইল গ্রুপ থাকবে। এটার স্ট্রাকচার হলো সবচেয়ে সিম্পলেস্ট স্ট্রাকচার অ্যালকালয়েডের পুরো চ্যাপ্টারের মধ্যে। ওকে, সো নিকোটিন ইজ এ ব্রাউন লিকুইড, এটার কালারটা কেমন, ব্রাউন, এবং এটার নেচারটা কেমন, সে হলো লিকুইড, নট সলিড, নট কি পাউডার, নট এনি অন্য কিছু, সে হলো একটা লিকুইড এবং দেখতে ব্রাউন কালার। এবং যেটা হলো বিপজ্জনক বা যেটা হলো খুবই বিরক্তিকর জিনিস, সেটা হলো ভোলাটাইল ইন নেচার। কজ সিগারেট যখন খাচ্ছে সে ধোঁয়াটা ভিতরে নিচ্ছে, লাংসে নিচ্ছে, আবার ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে, সে কিন্তু সব নিকোটিন অ্যাবজর্ব করতেছে না, সে যে ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু আমার মতো যারা নিরীহ প্রাণী আছে তারা অ্যাবজর্ব করতেছে এনভায়রনমেন্ট থেকে, কজ এটা নেচারে ভোলাটাইল হয়ে যাচ্ছে, নেচারের বাতাসের এয়ারের সাথে মিশে যাচ্ছে। সামটাইমস তুমি যখন অনেক একদম কনসেন্ট্রেটেড ধোঁয়াটা তোমার নাকে আসবে, সাপোজ তোমার স্মোকার কোনো একজন পাশ দিয়ে হেঁটে গেছে, তখন তুমি এটার স্মেলটা পাচ্ছ, দ্যাট মিন্স তুমি তখন কিন্তু প্রিভেন্ট করতে পারবে, তুমি নাকের মধ্যে একটা কাপড় দিলে বা সামথিং মাস্ক যেটাই হোক কিছুটা হলে প্রিভেন্ট করতে পারবা। বাট যখন এটা অনেক ডাইলিউটেড হয়ে এয়ারের সাথে মিশে যাচ্ছে, তুমি কিন্তু জানোও না এই এয়ারটাতে নিকোটিন আছে। দ্যাটস ওয়াই আমাদের দেশে এত বেশি লাং ক্যান্সার হয়, যে সিগারেট খায় তারও হয়, যে খায় না তারও হয়। নিকোটিন, ম্যাম যারা খায় না তাদের আরো বেশি হয়। হ্যাঁ, কজ ওই ধোঁয়াটা আরো বেশি খারাপ, যে সিগারেট খাচ্ছে, আমি এটা শুনছি, আমি জানি না, যে তাহলে এটাকে স্মোকার আমাদের যিনি একজন, করা হচ্ছে ম্যাম। শুনো আমার কথা, যিনি স্মোকার
সে যেই ধোঁয়াটা ভেতরে নিচ্ছে ওই ধোঁয়াটা থেকে নাকি যেই ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে ওইটার স্মেল আরো বাজে, বিকজ একজন স্মোকারও নাকি আরেকটা স্মোকারের ওই ধোঁয়া সহ্য করতে পারে না। বুঝতে পারছো? সো সেকেন্ডারি স্মোকিংও অনেক বেশি পরিমাণে হয়ে থাকে এবং অনেক বেশি হার্মফুল সবার জন্য। সো অ্যাটলিস্ট ফ্যামিলির জন্য নিজেরটা যদি বাদও দিয়ে দাও, ফ্যামিলির জন্য হলেও কেউ যদি স্মোকার থেকে থাকো স্মোকিং ছেড়ে দিবা। Then nicotine is soluble in water and in non-polar solvents. That means ওয়াটারেও soluble হয়, আবার non-polar যে solvents গুলো আছে সেগুলোতেও solvent হয়। এখন নিকোটিন অ্যাবজর্পশন আমরা দেখব। দ্যাট মিন্স নিকোটিনটা কিভাবে বডিতে অ্যাবজর্ব হচ্ছে। সবচেয়ে বেশি যেটা সবচেয়ে কমনেস্ট ওয়ে বা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এটা ইনহেল করা। ইনহেল করলেই সবচেয়ে বেশি তাড়াতাড়ি এটা বডিতে অ্যাবজর্ব হয় এবং জাস্ট অ্যাবজর্ব হওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সেটা আমাদের ব্রেনে চলে যায়। একটু ইমাজিন করতে পারো জাস্ট বডিতে দিছো, অ্যাবজর্ব হয়েছে 10 সেকেন্ড হয় নাই, সেটা তোমার ব্রেনে চলে গেছে। হাউ ডেঞ্জারাস। ওকে, সো প্রথম থেকে দেখাই, দ্য মোস্ট কমনেস্ট ওয়ে টু গেট নিকোটিন ইনটু ব্লাড স্ট্রিম ইজ থ্রুআউট দ্য ইনহেলেশন। লাংস আর লাইন্ড বাই মিলিয়নস অফ অ্যালভিওলি। অবভিয়াসলি তোমরা লাংস একদম ফিজিওলজিতে লাংস বা রেসপিরেটরি সিস্টেমটা পড়ে আসছো, তখন অ্যালভিওলি কি জিনিস সেটাও জানো। লাংসের যে সিঙ্গেল কোষের যে একক ইউনিটটা ছোটটা সেটাকে আমরা অ্যালভিওলি বলি। সো লাংসের যে ভিতরে সারফেসটা আছে ওখানে তো মিলিয়ন 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 অ্যালভিওলি থাকে। তো ওদের মধ্যে অ্যালভিওলির মধ্যে কিছু পরিমাণে একটা ছোট পটকা মাছ দেখেছো না ওদের, বা পটকা মাছ বা পোয়া মাছ কি জানি বলে না, ভিতরে একটা ওদের ওদের ফুসফুসটা দেখছো, ওদের এরকম একটা প্যাকেটের মতো একটা এয়ার সেক থাকে, এরকমই অ্যালভিওলের ভিতরেও একটা ছোট এয়ার সেক থাকে, একদম ছোট। যেই স্যাকের মধ্যে হলো মানে ওই এয়ারের যে পোর্শনটা একটা থলির মতো, ওইটার ভিতরে হলো গ্যাসগুলো এক্সচেঞ্জ হয়। দ্যাট মিনস আমি যে গ্যাসটা আমার লাংসের মধ্যে নিচ্ছি সেই গ্যাসটা হলো আমার অ্যালভিওলেতে যাবে এবং অ্যালভিওলেতে কিছু পরিমাণে গ্যাস আগে থেকে ছিল যেটা আমার লাংসের মধ্যে চলে আসবে। সো ওইখানে হলো যেটা এক্সচেঞ্জ হবে। দ্যাট মিনস আমার বডি যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে সেটা এবং আমার বডি যে অক্সিজেন নিচ্ছে এটা এক্সচেঞ্জ হওয়ার কথা। বাট যে স্মোকিং করতেছে তার সাথে ইনহেলেশনের সাথে অক্সিজেন ছাড়াও তো হাজার হাজার খারাপ জিনিস ঢুকতেছে, সেখানে একটা আছে নিকোটিন। এই নিকোটিনটাও তোমার অ্যালভিওলির ওই টিনি এয়ারসেকের মধ্যে অ্যাবজর্ব হবে। দেন কি হবে দেখো, অ্যালভিওলি হলো অনেক বেশি ইনর্মাস সারফেস এরিয়া দেয়, 90 টাইমস গ্রেটার দেন দ্যাট অফ দ্য স্কিন। দ্যাট মিনস হলো আমাদের সারা বডিতে যত পরিমাণে স্কিন আছে, লাংসের লাইনিং তুমি সব অ্যালভিওলিকে যদি একটার পর একটা পাশাপাশি রাখো এবং এটাকে যদি এরকম করে সাজাও, অর্গানাইজেশন করো, দেখবে তোমার বডি থেকে তোমার লাংসের স্কিন বেশি হয়ে গেছে। বুঝতে পারছো? দ্যাট মিনস ওরা অনেক ছোট ছোট থাকে, এরকম ভাবে অর্গানাইজ থাকে যে একদম কম্প্যাক্ট আকারে থাকে। বাট তুমি যদি আমাদের স্কিনের মতো করে ওরা একদম প্লেন ভাবে একটার পাশে একটা লাইক পিটি করতে দাঁড়াইতাম না আমরা, একজনের পর একজন লম্বা হয়ে সিকোয়েন্স অনুসারে বা সামথিং এরকম করে রাখো, দেখবে তোমার বডি থেকে ওটা বেশি বড়। এজন্যই বলতেছে অ্যালভিওলি হলো একটা ইনর্মাস সারফেস এরিয়া প্রদান করে। দ্যাটস ওয়াই কি অ্যাবজর্পশনটাও বেশি হবে না, প্রচুর পরিমাণে নিকোটিন জি অ্যাবজর্ব ম্যাম। হয়ে যাবে। এটাই বলতেছে thus provide ample access for nicotine and other compounds. Nicotine taken by cigarette or cigarette smoking takes only 10 to 15 seconds to reach the brain but has a direct effect on the body only for 30 minutes. That means একজন যদি সিগারেট স্মোকিং এর পরে 10 থেকে 15 সেকেন্ড লাগবে সেটা লাংসে যে অ্যাবজর্পশন হয়েছে সেখান থেকে আমাদের ব্রেনে যেতে, বিকজ লাংস থেকে কিন্তু ডিরেক্ট কি পালমোনারি যে ধমনী বা শিরা যেগুলোই আছে ওইখান থেকে কিন্তু অক্সিজেনটা ব্লাডের সাথে মিশে যাচ্ছে। সো সামহাউ একদম সিমিলারলি নিকোটিনটাও ওই অক্সিজেনের সাথে সাথে তোমার হলো নিকোটিনটা ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে এবং ব্লাড স্ট্রিমের থেকে এই নিকোটিনটা ব্রেনে যেতে লাগতেছে টোটাল, মানে ওই লাংস অ্যাবজর্পশন থেকে ব্রেনে যাওয়া পর্যন্ত টোটাল সময় লাগতেছে কত, 10 থেকে 15 সেকেন্ড। যদিও 10 থেকে এত কম সময় থাকে, মানে এত কম সময় লাগে নিকোটিনটা ব্রেনে যাওয়ার পর, মানে ব্রেন বা নার্ভাস সিস্টেমকে যে স্টিমুলেট করবে এই স্টিমুলেশন গুলো থাকবে অনলি 30 মিনিটস এর জন্য। সো দ্যাটস ওয়াই মানুষ যারা চেইন স্মোকার দেখবা অনেক বেশি স্মোকিং করে, বাট যারা অনেক এডিকশন, দ্যাট মিনস যারা ইন্ট্রামাসকুলার বা ইন্ট্রাভেনাস যেসব এডিকশন গুলো নিয়ে থাকে, ইয়াবা বলো বা আরো কি কি নেয় না, উইডস বলো, বা ওরা দেখবে কিন্তু এতগুলো কিন্তু দিনে এতগুলো নেওয়া লাগতেছে না, কজ ওইটার স্টিমুলেশনের সময় এত কম না, নিকোটিন স্টিমুলেশনের সময়টা আবার কম। দ্যাটস ওয়াই সিগারেট এত ঘন ঘন খায় যারা একদম এডিক্টেড হয়ে যায়। আমি এরকমও দেখছি যে দিনে 7টা 8টা 10টাও খাচ্ছে, 30 মিনিটসের জন্য এডিকশন হচ্ছে, দেন হলো সে আবার নর্মাল হয়ে যাচ্ছে, তার আবার এডিকশনের জন্য দরকার হয়। ঠিক আছে? It can be absorbed by body from smoke that has been taken into the lungs throughout the skin. এই যে দেখো আমি কেন বারবার বলতেছি যে যে স্মোকার আছে নিজের জন্য না হলেও ফ্যামিলির জন্য ছেড়ে দাও, কজ তুমি যেটা ধরো নিজে স্মোক করে লাংসে গিয়েছে, বা সাপোজ সেই ধোঁয়াটা তো তুমি যে ছেড়ে দিছো সেটা কিন্তু তোমার স্কিনেও লাগতেছে, মানে ধোঁয়াটা
বিকজ আরেকজন যদি সেই ধোঁয়াটা ইনহেল করতে না চায়, মানে নাকের মধ্যে কাপড় টাপড় দিয়ে রাখে, সামহাউ সে যদি এটা প্রিভেন্ট করে তার লাংসে যাওয়ার থেকে, সেকেন্ডারি স্মোকার যে, সাপোজ আমি একজন আমার পাশে স্মোক করলো, আমি হলাম একদম কাঁথা কম্বল দিয়ে নাক টাক ধরে রাখলাম, যেমনি হোক নিকোটিন ঢুকতে দিব না, বাট আমার স্কিনে তো ওই ধোঁয়াটা লাগতেছে, এবং স্কিনের মাধ্যমে, দ্যাট মিনস আমাদের এখানে যে আমি তো ভুলে গেলাম স্কিনের ব্যারিয়ারে যে স্কিনের নাম কি থাকে, এপিথেলিয়াল সেলগুলো বা সামথিং যেই সেলগুলো থাকে, ওই সেলের লাইনিং এর মাধ্যমেও নিকোটিন আমাদের বডিতে অ্যাবজর্পশন হতে পারে। বুঝতে পারতেছো? সো সাপোজ তুমি যেহেতু স্মোক করেছো, তোমার স্কিনে তার বেশি লেগে আছে, তুমি একটা বাচ্চাকে কোলে নিলা, তোমার স্কিন থেকে তারটাতে লাগলো, একটু একটু ইমাজিন করো জিনিসটা কতটা ভয়ানক। ঠিক আছে, সো দুইটা জিনিস আমরা জানলাম, লাংসের মাধ্যমে করা যায়, আবার থ্রু আউট স্কিনও করা যায়, ঠিক আছে, বাট লাংসের মাধ্যমে যেটা আসবে সেটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কজ মাত্র 10 থেকে 15 সেকেন্ড লাগে একদম ব্রেনে পৌঁছানোর জন্য। ইট র্যাপিডলি ক্রসেস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার কি জিনিস বলো তো? ব্লাড ব্রেন ব্যারিয়ার কি জিনিস একজন বলো, চিনো না? ব্লাড ব্রেন ব্যারিয়ার কি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি জি ম্যাম, ম্যাম, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার কি? ম্যাম জানি না। আচ্ছা, ব্রেনের মধ্যে জি কি ম্যাম। সবকিছু যেতে পারে? না ম্যাম, ব্লাড ব্রেনের হচ্ছে বহন করে, যেটা আসলে ম্যাম ব্রেনের সবগুলো। না, কোনো কিছু বহন টহন করে না, বহন করে ওই রগই, সারা শরীরের রক্ত যে বহন করে ব্রেনের মধ্যে সেই বহন করে নিয়ে যায়, আমাদের সার্কুলারি সিস্টেমে নিয়ে যায়। বাট রক্তের মধ্যে অনেক কিছু আছে, আমাদের সেল, ধরো একটা হাতের সেল, পায়ের সেল, পেটের সেল, যেটাই হোক, বাকি যে সেলগুলো আছে, স্কেলিটাল সেল, কার্ডিয়াক সেল, মাসেল সেল, যেটাই আছে, ওদের তো অনেক কিছু দরকার হয়। ব্রেন সেল, দ্যাট মিনস নার্ভ সেল, সবকিছু দরকার হয় না, বিকজ নার্ভ সেল কিন্তু ম্যাক্সিমাম নার্ভ সেল পলিফারেটিং না, নন পলিফারেটিং সেল তারা। একটু মিউট করো, মানে একটু তোমরা একটু হোল্ড করো, আমি আসতেছি। এখন বলো, আমার পাশে গেস্ট আসছে তো, সো অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছিল। আমি যেটা বলতেছিলাম, ব্লাড ব্রেন ব্যারিয়ার, আমাদের নার্ভ সেলগুলো বাকি সেলগুলোর মতো না, নার্ভ সেলের হলো মেটাবলিজম বলো বা ডিভিশন প্রসেস বলো, সবকিছু অনেক ডিফারেন্ট সবার থেকে। ওরা ম্যাক্সিমাম সেলই আছে রেস্টিং ফেজে থাকে, দ্যাট মিনস ওরা পলিফারেট করে না। সো এরকমই, যেহেতু ওদের চাহিদা কম, সো ওদের জিনিসপত্র লাগবে কম, এবং ওদের যেহেতু মেটাবলিজম গুলো অনেক ডিফারেন্ট, সো ওদের অন্যান্য সেল থেকে ওদের সবকিছুই অনেক ডিফারেন্ট হয়। সো ব্লাডের মাধ্যমে যা কিছুই থাকুক সবকিছু ব্রেনে যেতে পারে না। কেন যেতে পারে না? কে ওদেরকে ছাকাছাকিটা করে? এটা হলো এই ব্যারিয়ারটা করে, এটাকে বলা হয় ট্রিপল বি বা বিবিবি, বিবিবি বলে, ব্লাড ব্রেন ব্যারিয়ার, 3টা বি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তোমার ব্রেনে যেই ব্লাড সার্কেল গুলো যাচ্ছে, সার্কেল গুলো থেকে ওই ব্লাডটা তো ব্রেনে যেতেই হবে, না হলে অক্সিজেনকে নিয়ে যাবে। বাট ওই যে ব্যারিয়ারটা আছে, সে হলো ওইখানে ছাকাছাকি শুরু করে, কাকে ব্রেনে ঢুকতে দিবে, কাকে ব্রেনে ঢুকতে দিবে না। শুধু দুইটা জিনিস, মানে ব্রেনের খাবার হিসাবে শুধু দুইটা জিনিস নার্ভ সেল অ্যাবজর্ব করতে পারে, এক হলো তোমার গ্লুকোজ, 2 নম্বর হলো কিটোন বডিজ। বাট আমাদের বাকি যে সেলগুলো আছে ওরা কিন্তু এনার্জি মলিকিউল হিসাবে ফ্যাট নিতে পারে, দেন হলো আরো কত কিছু, প্রোটিনস গুলো, আমাদের তো ইয়ে হয়, প্রোটিওলাইসিসও হয়, দ্যাট মিনস প্রোটিনসও কাজে লাগে। বাট ব্রেন কিন্তু না, ব্রেন শুধু চলবে হয় গ্লুকোজ দিয়ে অথবা কিটোন বডিজ দিয়ে। ইভেন নর্মাল কন্ডিশনে সে কিটোন বডি দিয়েও চলে না, তার গ্লুকোজই লাগবে। যখন অনেক খারাপ, তুমি রোজা রাখতেছো, বা ওই যে ধরো কোনো কারখানায় আটকায় টাটকায় গেছো, 17-18 দিন ধরে খাওয়া দাওয়া করতেছো না, এরকম একটা সিচুয়েশন, মানে খুবই হিউজ ক্রাইসিস সিচুয়েশন, তখন হলো সে কিটোন বডিকে একসেপ্ট করবে। সে অনেক রাজা বাচ্চা টাইপের সেল, বুঝতে পারছো? অন্যান্য সেলের মতো না। এই জিনিসগুলো কি তোমরা জানো না, যে ব্রেনের, এটা জানো না? সত্যি জি শুনো না? ম্যাম, এটা আমরা লিপিড মেটাবলিজমে পড়ে আসছিলাম গত সেমিস্টারে। তো জানার তো কথা, ওইখানে তো ব্লাড ব্রেন ব্যারিয়ার পড়ে জি ম্যাম, আসার জানি কথা। তো। তোমাদের ওগুলো কেন টার্মটা একটা হঠাৎ তোমরা স্টার ফিট সাইকেল পড়ছো? স্টার ফিট সাইকেল আমি কাদেরকে পড়াইছি? না ম্যাম। ওইটা ওইটা যদি পড়তে পারতো, এটা খুবই আচ্ছা, ওইটা মেটাবলিজমে আছে, তোমরা পড়বা, এবারই আছে তোমাদের এই মেটাবলিজম 3-তে স্টার ফিট সাইকেল পড়বা, খুবই ইন্টারেস্টিং জিনিস। ওকে, ওইখানে আর ব্লাড ব্রেন ব্যারিয়ার কি জিনিস না জিনিস এগুলো আরো ভালো করে জানবা। তো এতটুকু ম্যাম আমি এটা basically কি? বুঝি নাই। ম্যাম একটু আগে যে কি একটা সাইকেল বললেন ম্যাম? স্টার
ফিড সাইকেল। স্টার্ভ মানে হলো তুমি স্টারভেশনে যখন আছো, না খেয়ে থাকতেছো, আর ফিড মানে হলো তুমি অনেক খাওয়া দাওয়া অবস্থায়, মানে তুমি অনেক ভরপেট খেয়েছো, তখন তোমার বডিতে মেটাবলিজম একরকম, তুমি রোজা রাখছো তখন বডিতে মেটাবলিজম একরকম। ওই জিনিসগুলোর একটা সাইকেল আছে, সেটা বুঝাবে। এটা মেটাবলিজম থ্রিতে আছে, আমি পড়াইছি। লিলিঞ্জার ডেভলিন থেকে পড়বা, তোমাদের কাছে যদি ডেভলিন থাকে সেটা থেকে পড়ার চেষ্টা করবা, খুবই মজার। ওকে আসো এখন এটাতে আসি। ইট র্যাপিডলি ক্রসেস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। নিকোটিন হলো খুবই তাড়াতাড়ি এই ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে, অ্যাপিয়ারিং ইন ব্রেন টিস্যুস মিনিটস আফটার ইটস অ্যাবজর্পশন ইনটু দ্য ক্যাপিলারিস লাইনিং দ্য অ্যালভিওলি অফ দ্য লাংস। ওই যে যে ক্যাপিলারি গুলো হলো লাংস এর অ্যালভিওকে লাইনিং করা আছে, সেখানে অ্যাবজর্পশন হওয়ার মিনিটের মধ্যে ওরা ব্রেনে চলে যেতে পারে। The presence of nicotine in the body stimulates nicotine cholinergic receptors. এখন আসুন নিকোটিন কোলিনার্জেনিক রিসেপ্টরস কি। এটা হলো নিকোটিনের জন্য ডেডিকেটেড একটা রিসেপ্টর, যেটা হলো যখন নিকোটিন সেখানে গিয়ে বাইন্ড করবে ওই রিসেপ্টরটা অ্যাক্টিভেট হবে, এবং অ্যাক্টিভেট হলে সে কিছু স্পেসিফিক সিগন্যালস ব্রেনকে দিবে, বা ব্রেন হলো আমার বডিকে কিছু স্পেসিফিক সিগন্যালস পাঠাবে। কি কি ওই সিগন্যালস গুলো? একটা হলো ইনক্রিজ অ্যাটেনশন স্প্যান, অ্যাটেনশনটা বাড়ায় দিবে। অনেকেই দেখবে, আমি আমার আমার একটা ফ্রেন্ডকে দেখছি, সে পরীক্ষার আগে সবসময় স্মোকিং করে তার ঢুকতে হবে, সিটি হোক অ্যান্টি হোক যেটাই হোক, সেমিস্টার খানা হোক, একটা সিগারেট না খেলেও নাকি মাথা কাজ করে না। মানে যদিও এটা মেন্টাল, বাট কিছুটা সময়ের জন্য, মানে কিছুটা হলেও তোমার অ্যাটেনশন স্প্যান বাড়ায় দিবে। এর মানে এই না তুমি অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট হয়ে যাবে, না, তোমার অ্যাটেনশনের পরিমাণ বাড়াচ্ছে না, বাট কতক্ষণ ধরে তুমি অ্যাটেনশনটা ধরে রাখতে পারতেছো সেই টাইম পিরিয়ডটাকে বাড়াচ্ছে। বুঝতে পেরেছো? এটা কিন্তু ভ্যারি করে, কেউ অ্যাটেনশন স্প্যান আধা ঘন্টা থাকে, কেউ অ্যাটেনশন স্প্যান 5 মিনিট থাকে, কেউ 2 মিনিট থাকে, কেউ অনেক কম সময়ও থাকে। আমার খুব মাঝে মাঝে অনেক এরকম ইন্টারাপ্টিং হতো, স্যারের ক্লাস বুঝতেছি বুঝতেছি, ঠুস করে জানি কোথায় চলে গেছে, এরপর হুট করে আবার ফেরত আসছে, স্যার কি বুঝাইছে কিছুই মনে নাই। ম্যাম এটা একেবারে বাজে একটা অভ্যাস। খুবই বাজে অভ্যাস। ম্যাম এটা আরো বেশি প্রবলেম হয় ম্যাম আমাদের যখন ভার্সিটিতে ক্লাস হয় তখন। তাই নাকি? আমার তো মনে হয় এখানে হওয়ার কথা, আমি এরকম ক্লাস করলে জানি কি করতাম। যেটাই হোক, ভার্সিটিতে তো ফেসিয়াল এক্সপ্রেশন দেখা যায়, স্যার ম্যাডামদের হাত পা নড়াচড়া হচ্ছে সেটা দেখা যায়, আবার একটু ভয়ও থাকে ম্যাডাম দেখে ফেলবে। এখানে তো এইসব কিছুই নাই। যেটাই হোক, এটা হলো এই স্প্যানটা, যে টাইম পিরিয়ডটা বা টাইম টেবিলটা কার কতটুকু, সেটা অনেক ক্ষেত্রে কিছুটা পার্সন ওয়াইজ বাড়তে পারে। 2 নাম্বারটা হলো ইনক্রিজড হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বাড়ায় দিবে, হার্ট রেট বাড়ায় দিবে। ব্লাড প্রেশার বাড়লেও হার্ট রেট বাড়বে, আবার হার্ট রেট বেড়ে গেলেও ব্লাড প্রেশার বাড়বে, সেই জিনিসটাই বলতেছে। 3 নাম্বারটা ইনক্রিজেস ইন দ্য কনসেন্ট্রেশন অফ সাম হরমোন। দ্যাট মিনস হলো হরমোনাল ডিসব্যালেন্স করবে, মানে তোমার বডিতে কিছু হরমোনস আছে যাদের কনসেন্ট্রেশন, স্পেসিফিক কিছু হরমোনস আছে, নিকোটিন বডিতে প্রেজেন্ট থাকলে ওই হরমোনগুলো স্টিমুলেশন হয়, দ্যাট মিনস ওই হরমোনের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যায়। এবং হরমোনাল ডিসব্যালেন্সের কারণেই কিন্তু অনেক র্যাপিড সমস্যা হয়ে যায়, এডিকশনটাও তৈরি হয়, এই কারণেও হয়ে থাকে কিছুটা। তো দেখা যায় যারা চেইন স্মোকার ওদের ক্ষেত্রে এই হরমোনাল ডিসব্যালেন্সটাই ওদের একদম লাইক ওদের নর্মাল জিনিসে চলে আসে, দ্যাটস ওয়াই ওদের এত বেশি প্রবলেমস গুলো আরো দেখা দেয়। ওকে, সো মানে নিকোটিন বডিতে কি কি ইফেক্ট ফেলে যদি এরকম কোশ্চেন আসে, তখন কিন্তু জাস্ট এতটুকু লিখতে হবে, দ্যাট মিনস নিকোটিন বডিকে এফেক্ট করতেছে বা সামথিং জাস্টিফাই করো, বা নিকোটিন বডিতে কি কি ইফেক্ট ফেলতেছে এগুলো। এই প্রথম থেকে অ্যাবজর্পশন লিখে আসা লাগবে না। আর যদি অ্যাবজর্পশন চা হয় নিকোটিন অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, তখন এখান থেকে নিজেরা গুছায় একটা লিখবা। বুঝতে পেরেছো? যদি শুধু নিকোটিনের ইফেক্ট আসে, তখন কিন্তু এই হাবিজাবি উপরের ভূমিকা উপসংহার দেওয়ার কোনো দরকার নাই, শুধু এতটুকু। ওকে, এখন আসো কোকেইনে। এটার কাহিনী আরো মজার। কোকেন কি? কোকেন হলো একটা পাওয়ারফুল এডিকটিভ সিএনএস স্টিমুল্যান্ট। সিএনএস তো সবাই জানো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুল্যান্ট, ইজ অবটেইনড ফ্রম দ্য লিভস অফ দ্য কোকোয়া ট্রি। কোকোয়া ট্রির যে লিভস আছে সেখান থেকে হলো কোকেনকে এক্সট্রাক্ট করা হয়। মলিকুলার ফর্মুলা দেখো, অনেক ওই নিকোটিনের মতো সিম্পল না, অনেক ঝামেলা আছে। C17H21NO4, দ্যাট মিনস নাইট্রোজেন আছে একটা, যেটা এখানে থাকে। এই জিনিসটা কি সবাই চিনো? একটা ডেক্সেন না জানি কি একটা পড়ে আসছিলাম একদম কোর বায়োকেমিস্ট্রির সময়, এরকম একটা স্ট্রাকচার। স্টেরিও কেমিস্ট্রির সময়ও পড়ার কথা তোমাদের, সিস ট্রান্স এগুলো পড়ছো না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, কিন্তু ম্যাম এটা পাইনি। কিছুটা ওরকমই। এটা কিন্তু মনে করো না যে এখানে বন্ড নাই, এখানে অবভিয়াসলি বন্ড আছে, বাট এই বন্ডটা হলো এটার উপরে, মানে উপর দিকের হয়েছে। বুঝতে পেরেছো জিনিসটা? এরকম, জিনিসটা হলো এরকম, 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 এরকম। সো এই জিনিসটা হলো উপর দিকে থাকবে, এজন্য এটাকে এরকম করে দেখানো হয়েছে, মাঝখানে এই বন্ডটা দেখায়নি। সো কেউ আবার ভাইবো না যে ওই বন্ড দুইটা ফাঁকা। ওকে,
জি ম্যাম। ঠিক আছে, এরপর হলো প্রপার্টিজ ম্যাম, গুলা দেখি। বলো। আমাদের পরীক্ষায় যদি কোকেইন সম্বন্ধে কিছু আসে তাহলে কি স্ট্রাকচার দিতে হবে? মার্কসের উপর ডিপেন্ড করে। যদি শর্ট নোটস লিখতে স্ট্রাকচার না বলি, দিলে হয় না? মার্কস কম পাবা। স্ট্রাকচার চাইলে তো স্ট্রাকচার দিতেই হবে, তখন তো মার্কস গোল্লা। আর যদি এরকম হয় যে আমি কখনো এর উপর শর্ট নোট লিখতে বলছি, তো এটার উপরে তুমি ডিপেন্ড করবে যে তুমি কি কি লিখছো মার্কসের উপরে। ঠিক আছে। জি ম্যাম। আর স্ট্রাকচার চাইলে যদি স্ট্রাকচার না দেয়, ইভেন যদি একটু ভুলও হয়, এখানে ও মিস হয়, এখানে 3 মিস হয়, তখন কিন্তু গোল্লা। কেউ আবার ভাইবো না ম্যাডাম আমি তো শুধু 3টা লিখিনি, ম্যাডাম আমি তো শুধু একটা বন্ড দিইনি। তোমার এতটুকুর জন্য পুরো স্ট্রাকচার চেঞ্জ, এটা তোমার কোকেন স্ট্রাকচার তখন হবে না। জি ম্যাম। ওকে, সো এখন আসো প্রপার্টিসে। কোকেন দেখতে কেমন এটা আগেই বলছো, ও একটা হোয়াইট পাউডার অথবা ক্রিস্টালের মতো দেখতে, কিছুটা চিনি চিনি দেখতে না, চিনির থেকেও আরো সাদা, অনেক সুন্দর ক্রিস্টালের মতো দেখতে, এবং তাদের কোনো স্মেল থাকে না, এবং টেস্টটা হলো অনেক নাম্বিং টেস্ট। দ্যাট মিনস হলো তোমরা কেউ ওই যে স্টিলের চামচ মুখে দিয়েছো কখনো? আমি ছোটবেলায় এটা আমার খুব ভালো লাগতো, অন্যরকম একটা ফিল হতো না, টাঙের মধ্যে অন্যরকম একটা ফিল হয় স্টেইনলেস স্টিল মুখে দিলে। জি কিছুটা ম্যাম। ওই টেস্টটাকে বলে নাম্বিং টেস্ট। এই হলো ইসের বিজনে তোমার এই কোকেনের টেস্টটাও কিছুটা এরকম টাইপ, মানে টেস্টও নাই আবার একটু অন্যরকম, নাম্ব নাম্ব হয়ে যায় জিভ, আমাদের যে জিহ্বাটা আছে সেটা। এবং হলো স্লাইটলি ভোলাটাইল, নিকোটিনের মতো পুরোপুরি ভোলাটাইল না, বাট সেও স্লাইটলি ভোলাটাইল। মেল্টিং পয়েন্ট হলো 96, দ্যাট মিনস 96 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট না কিন্তু, সেলসিয়াসে দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস। সো কতটা কম, 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, দ্যাট মিনস পানির থেকেও কম ওর মেল্টিং পয়েন্ট, পানির বয়লিং পয়েন্ট থেকেও কম। and should be protected from the heat and sunlight. That's why এত কম যেহেতু, that's why সানলাইট এবং হিট থেকে এদেরকে সাবধানে রাখতে হয়। এখন আসো কিভাবে কোকেইন তোমাকে এডিকশন প্রডিউস করে। কোকেইন কিভাবে এডিকশন ম্যাম, প্রডিউস করে, বলো। ম্যাম কোকেইন, নিকোটিন যেমন যেমন দেখলাম মানে সিগারেটের ভিতরে দেওয়া হয়, কোকেইনের মানে আমরা কিভাবে এটা মানে আশেপাশে এটা কি হিসেবে ইউজ করে ম্যাম এটা জানি না তো, এমন একটা আহ, প্রোডাক্ট কি হিসেবে যেটাতে দেখি কোকেন আর কি? পাওয়া এমন যায় একটা এরকম আর প্রোডাক্ট কি। আছে যে তার ভিতরে কোকেইন পাওয়া যায়। আচ্ছা দেখি আমার মনে পড়ে কিনা, বাট আমারও তো এরকম করে খেয়াল নেই কোকেইন কি সাথে কিছু থাকতে পারে বা কি হিসাবে নিতে পারে। কি জানি, আমার তো জানি না, আমার জানা নাই, আমার এই কোশ্চেন কখনো আচ্ছা আসেনি, ম্যাম, ভালো কোশ্চেন অ্যাডিকশন গুলো করছেন। পড়লে হয়তো বা কিছু একটা বের হইতে পারে। না এরকমও কিছু নাই, আমার যতটুকু মনে হয় ওই যে তোমার ইয়াবা টিয়াবার মতো হয়তো ড্রাগ থাকতে পারে। জি ম্যাম, মানে ওই যে ইয়ার মতো চিনির মতো আমি কি যেন দেখছিলাম কার কাছে, তো ওইটা আমার নাম জানি না। কার কাছে দেখেছো, দ্যাট মিনস সে এডিক্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে বাসা থেকে বাসার ছেলে আর কি। ওরে আল্লাহ, দূরে থাকবা। তো আমি ঢাকায় আসার সময় কিছু নিয়ে আসিস ভাই, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ম্যাম ওই রাতে এসে বারবার টাকা চাইবে, টাকা দাও টাকা দাও, পরে একদিন রাতে টাকা দেয় নাই কেউ, পরে আমরা সেরি ভাত খাবো, সবগুলো ভাত নষ্ট করে দিয়ে চলে গেছে, এত এডিক্টেড। ও 12 মাসের মধ্যে 10 মাস রিহেবে থাকে, 2 মাস বাসায় এসে 2 মাসে আমাদের জ্বালা। হায় হায়, কি পাগল ছাগল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এগুলো আমরাও দেখে আসছি, অনেকই দেখে আসছি। আমার একটা ফ্রেন্ড ছিল নটরডেমের, নটরডেম থেকে পরে মনে হয় বেরিয়েছে, না না নটরডেমে না, ইম্পেরিয়াল মনে হয়, ঢাকা ইম্পেরিয়াল থেকে ইন্টারে পড়া। দেন ও হলো গিয়ে ফার্স্ট অনেক ভালো স্টুডেন্ট ছিল, সবই ভালো। দেন হলো যে মেসটাতে উঠছিল, মেসে সবাই এডিক্টেড ছিল, ও আর বের হতে পারেনি এডিকশন থেকে। দেন আমাদের সাথে অনার্স তো কমপ্লিট করতেই পারে না, আমরা মাস্টার্স কমপ্লিট করে বের হয়ে গেছি, ওর অনার্স এখনো কমপ্লিট হয় না, এখন কমপ্লিট হয়েছে কিনা তাও আমার জানা নেই। এরকম হয়, ও এরকম এডিক্টেড হয়ে গিয়েছিল। খুবই প্যাথেটিক লাগতো যে আঙ্কেল আন্টি আসতো, বলতো যাতে একটু দেখে রাখি বা সামথিং। আর ও যখন তোমার যখন নিজে যখন এডিকশন ছাড়া থাকতো, ওর কাছেও খারাপ লাগতো যে ওর ফ্রেন্ডরা আমরা সব বের হয়ে যাচ্ছি বা সামথিং, এরকম একটা পজিশনে চলে আসতেছে এক একজন। বের হয়ে রেজাল্ট সবার ভালো, বাট ও হলো এরকম হয়ে গেছে, পাশ করে বের হতে পারতেছে না, সব জুনিয়রদের সাথে কন্টিনিউ করতেছে। ওরও খারাপ লাগতো, বাট সে নিজেই চাইতো আমাদের থেকে নোট টোট নিত। বাট আবার যখন এডিকশন শুরু, মানে এডিক্টেড ওই জিনিসগুলো শুরু করে দিত, তার মাথার মধ্যে আর এগুলো থাকতো না। জি ম্যাম। তো এদের থেকে দূরে থাকবা। আমি অনেক দেখছি যে অনেক ছেলেরা আছে যে, অনেক মেয়েরা ছেলেরা, মেয়েদেরও আমি দেখছি, আমি পাবলিকের হল থেকে তো পড়ে আসছি, মানে আমি হলে থাকতাম, তো অনেক মেয়েরাও আমি এরকম দেখছি। তো এরকম হয় যে জাস্ট তোমার রুমমেট, তোমার হলমেট বা তোমার ফ্রেন্ড সার্কেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো চেষ্টা করবা যারা এরকম একটু দেখবে প্রবলেমেটিক আছে তাদেরকে অ্যাভয়েড করে চলা, বিকজ আগে তুমি, তোমার ফ্যামিলি, পরে বাকি কিছু। তারেক, এটা হচ্ছে পাউডার আছে না, পাউডারটা হচ্ছে একটা কাগজ বা কোনো কিছুর উপর ডেস্কের উপর ফালায় রাখে, তারপরে কোন বানায়, তারপর হচ্ছে দেখিস না নাক দিয়ে টান দেয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তোর তো খুব অভিজ্ঞতা রে। না আমার অভিজ্ঞতা লাগে নাকি, মুভি দেখিস না? ঠিক আচ্ছা আছে, চলো আমরা বুঝছি নে। পড়াশোনায় ফিরে আসি, আজকে অনেক পড়াশোনা করতে হবে। এখন আমরা দেখব কোকেন কিভাবে এডিকশন প্রডিউস করে। Its stimulant and addictive effect are thought to be primarily as a result of its ability to inhibit the reabsorption of dopamine by nerve cells. That means কোকেন নিজে কোনো অ্যাডিকশন প্রডিউস করে না। ওর যে স্টিমুলেটরি বা এডিকটিভ যে ইফেক্টস গুলো আছে, এটা প্রাইমারিলি কিসের জন্য হয়? ও হলো ডোপামিনের রিঅ্যাবজর্পশনটাকে ইনহিবিট করে। এখন ডোপামিন একটা জিনিস, সেটা হলো নিউরোট্রান্সমিটার, সেটা ব্রেনে সামহাও অ্যাবজর্ব হওয়ার পরে আরেকবার রিঅ্যাবজর্পশন হওয়ার কথা, ব্রেনে রিঅ্যাবজর্ব হওয়ার কথা ব্রেন সেলে। বাট কোকেন গিয়ে কি করতেছে? ওই জিনিসটাকে ইনহিবিট করে দিচ্ছে, এবং এর মাধ্যমেই এর সব এডিকশন গুলো বা এডিকটিভ বা স্টিমুলেটরি ইফেক্ট গুলো প্রডিউস হয় আমাদের বডিতে। এখন আসুন ডোপামিন কি জিনিস। ডোপামিন ইজ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভড ইন এডিকটিভ প্রপার্টিস অফ এভরি মেজর ড্রাগ অ্যাবিউজ। যত ড্রাগ অ্যাবিউজ হয় যার কারণে এরকম হলো তোমার এডিকশন প্রডিউস হয় বা বডিতে একটা এডিক্টেড টাইপের যেই ফিলিংস গুলো বা যেই সিগন্যালস গুলো প্রডিউস হয়, ওইটার ক্ষেত্রে হলো ডোপামিন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভড। আর কোকেনের ক্ষেত্রে ডোপামিন হলো ডিরেক্টলি ইনভলভড, অ্যাজ কোকেনের কোনো কাজ নেই, সে গিয়ে ওর রিঅ্যাবজর্পশন স্টপ করে দিবে আর বাকি কাজ সব ডোপামিন করবে। চলো আমরা একটু ভালো করে দেখি, আগে ফিগার দেখবো পরে আমরা বাকি কিছু করবো, নাকি আগে পড়ে আসি পরে ফিগার দেখি? কস তোমাদের তো জানার কথা না। তো কোকেন যখন নর্মাল কমিউনিকেশন প্রসেস, যখন বডিতে কোকেন নাই, যখন বডিতে কোনো কোকেন নাই, তখন কি হয়? ইন নর্মাল কমিউনিকেশন প্রসেস ডোপামিন ইজ রিলিজড বাই দ্য নিউরন। দ্যাট মিনস নিউরন থেকে এই নিউরো ট্রান্সমিটারটা কি হবে? রিলিজড হবে ইনটু দ্য সিনাপস। সিনাপস কি জিনিস সেটা জানো? দুইটা নার্ভ জি সেলের ম্যাম। মাঝখানে যে জি স্থানটা ম্যাম থাকে, জানি। সেটাকে বলা হয় সিনাপস। সো ডোপামিন কিসের থেকে বের হবে? একটা নার্ভ সেল থেকে রিলিজ হবে সিনাপসে, হোয়ার ইট ক্যান বাইন্ড উইথ দ্য ডোপামিন রিসেপ্টর অন নাইবারিং নিউরনস। দ্যাট মিনস হলো এরকম একটা সাপোজ এটা একটা নিউরন, সে হলো কি ছাড়ছে? এরকম ডোপামিনকে ছাড়ছে। এখানে আরেকটা নিউরন, এটা হলো আমার সিনাপস, এই ডোপামিনটা সে হলো রিলিজ করে দিছে এবং সে হলো এটার মধ্যে ইন্টার করবে, তাই না? এই জিনিসটাই তো হওয়ার কথা। সো এটাকে হলো ইনহিবিট করে দিবে আমার কোকেন, এই জিনিসটাকে মানে রিঅ্যাবজর্পশনটাকে। এজন্যই বলতেছে এখানে আবার এটা যেহেতু নাইবারিং সেল, এখানে ছোট ছোট রিসেপ্টর থাকবে ওদেরকে রিসিভ করার জন্য, এই ডোপামিন গুলোকে রিসিভ করার জন্য এই নাইবারিং সেলে রিসেপ্টর থাকবে, সেটা দিয়ে সে হলো ভিতরে ঢোকার কথা। বাট এই রিঅ্যাবজর্পশনটা কোকেন হতে দিবে না। নর্মালি ডোপামিন ইজ দেন Normally, dopamine is then recycled back into the transmitting neuron by a dopamine transporter. Normally কি হয়? রিসাইকেল হয়ে যায়। দ্যাট মিনস যেই ডোপামিন গুলো নাইবারিং সেলে ওইখানে রিসেপ্টরে আসবে, সিগন্যাল প্রডিউস করবে, রিসেপ্টর থেকে যদি চলে যায়, সো কি হবে তখন? রিসেপ্টর যদি ওদেরকে ছেড়ে দেয়, আরো যদি এক্সট্রা এখানে সিনাপসে ডোপামিন থেকে যায়, ওগুলা কি হবে? ওর মধ্যে আবার একটা কি থাকে? ট্রান্সমিটিং একটা রিসেপ্টর থাকবে, মানে এখানে আরেকটা রিসেপ্টর থাকবে যে এই ডোপামিন গুলোকে এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য। সো এটা হলো ডোপামিন ট্রান্সপোর্টার বলা হয়। এই জিনিসটাকে কি বলা হয়? ডোপামিন ট্রান্সপোর্টার। ওই ডোপামিন ট্রান্সপোর্টারের সহায়তায় সে এখানে চলে যায়। কোকেন করবে কি? ওই ডোপামিন ট্রান্সপোর্টারে গিয়ে বসে থাকবে। এই জিনিসটা আমি ফিগারে গিয়ে দেখাবো। ইফ কোকেন ইজ প্রেজেন্ট, ইট অ্যাটাচেস টু দ্য ডোপামিন ট্রান্সপোর্টার and blocks the normal recycling process, resulting in a building up of dopamine in the synapse, which contributes to the pleasurable effect of cocaine. বুঝতে পারছো কি বলছে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম যা বলছি তা শুনলেই হবে। এখন বুঝাবো। এটা কি? এটা হলো আমার প্রথম নিউরনটা, যেটা হলো ট্রান্সমিটিং নিউরন। এটাকে আমি কি বলতেছি? কি বলতেছি বলো ট্রান্সমিটিং একজন? নিউরন। হ্যাঁ এই যে দেখো লেখা আছে ট্রান্সমিটিং ট্রান্সমিটিং নিউরন। নিউরন। দ্যাট মিনস সে হলো ট্রান্সমিট করবে। এটা হলো আমার আরেকটা নিউরন, এটাকে আমি কি বলতেছি? রিসিভিং নিউরন। এটাকে কি বলতেছি? সে হলো রিসিভ করবে। ওকে, সো এগুলো জি হলো ম্যাম। আমার ভেসিকলস। এই ভেসিকলস এর মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে। সো এখন যে নিউরো ট্রান্সমিটারের কথা বলতেছি সে হলো কি? আমার ডোপামিন। এই অরেঞ্জ কালারটা হলো আমার ডোপামিন, এটা হলো ভেসিকেল। ওকে, সো এখন কি? এই যে দেখুন ভেসিকলস গুলো থেকে নিউরো ট্রান্সমিটার সিনাপসের মধ্যে রিলিজ হচ্ছে, এই পোর্শনটা হলো আমার সিনাপস। এই যে এই ট্রান্সমিটিং নিউরন আর এই রিসিভিং নিউরনস এর মাঝে যেই একটা ফাঁকা পজিশন, সেটাকে আমি বলতেছি সিনাপস। সো এই যে ডোপামিন গুলো আসলো, আর কি বলেছিলাম? নাইভরিং নিউরন বা রিসিভিং, নাইভরিং মানে কি? প্রতিবেশী, যেটা মানে রিসিভ যে করবে তার কথা বলা হচ্ছে। এই যে ওর মধ্যে থাকবে ডোপামিন রিসেপ্টর, এই যে দেখো লেখা আছে ডোপামিন কি? রিসেপ্টর। এরা হলো ডোপামিনকে রিসিভ করবে।
সো ডোপামিন যেগুলো বের হয়েছে সেগুলো এখানে রিসেপ্টরে অ্যাটাচ হবে, বিকজ ওদের এখানে যে মলিকুলার কনফিগারেশনটা থাকবে সেটা হলো এরকম ভাবেই থাকবে যে সে ডোপামিনকে চিনে ওটাকে অ্যাটাচ করে নেবে নিজে। সো ডোপামিনও সুন্দর করে এসে নিজের যেহেতু একটা বসার স্থান পাইছে একদম খাপে খাপে মিলে গিয়ে বসে যাবে। সো কি হবে দেন, রিসিপ্টরের মধ্যে যখন একটা জিনিস এসে বসে তখন কি হয়, সে সিগন্যাল পাঠায়, একটা সিগন্যাল পাঠাবে না? জি ম্যাম। আমাদের নার্ভ সেলগুলো যে আমাদের বডিতে সিগন্যাল দিচ্ছে এরকমই তো নিউরো ট্রান্সমিটারই তো এই জিনিসগুলো করতেছে। একটা ট্রান্সমিটিং নিউরন একটা নিউরো ট্রান্সমিটার যখন যেটা দরকার সেটাকে নিয়ে আসতেছে, রিসিভিং নিউরনকে সেই রিসেপ্টরের মধ্যে তাকে দিচ্ছে, রিসিভিং নিউরন হলো বডিকে সিগন্যাল দিচ্ছে, দ্যাটস ইট। এটা কিন্তু একদম সবকিছু। সো সিগন্যালটা আসলো, এখন কি সিগন্যালের কাজ শেষ, আমার এই বডিতে আর এই সিগন্যালটা দরকার নেই। সো তখন কি হবে, এই রিসেপ্টর গুলো থেকে এই ডোপামিন গুলো ছুটে যাবে, রাইট? জি ম্যাম। ওর যতখানি সিগন্যাল দেওয়ার কথা ততখানি সে দিয়ে বলছে, সে এখন কি হবে, ছুটে যাবে। ছুটে কোথায় যাবে? ছুটে তো সে তার আবার বাসায় ফিরতে হবে, তাই না? তো বাসায় কিভাবে জি ফিরবে? ম্যাম, পূর্বের হ্যাঁ, নিউরনে পূর্বের ফিরে যাবে। নিউরনে ফিরে যাবে। কিভাবে যাবে? এই যে এটা হলো আমার ট্রান্সপোর্টার, এটা হলো পিছনের বাসার পিছনের দরজা থাকে না, এরকম বাসার পিছনের জি দরজা, ম্যাম। এটা হলো ট্রান্সপোর্টার, ডোপামিন ট্রান্সপোর্টার। এই ডোপামিন গুলো হলো এই ট্রান্সপোর্টারে গিয়ে বসবে এবং ভিতরে আসবে। এজন্যই বলা হচ্ছে এই ডোপামিন গুলো রিসাইকেলড হবে বা রিঅ্যাবজর্পশন হবে। বাট যখন বডিতে কোকেন থাকে, এই যে জুপিটারের মতো একটা সাদা জিনিস দেখতেছো না, জি ম্যাম। এটা হলো আমার জি ম্যাম। কোকেন। যখন কোকেইন থাকে সে কি করে, সে হলো ডোপামিনের সাথে কম্পিটিশন করবে যে কে ট্রান্সপোর্টারে বসবে, ডোপামিন বসবে না কোকেন বসবে। এবং অবভিয়াসলি কোকেইনই কম্পিটিশনে সবসময় জিতে, কোকেন গিয়ে ট্রান্সপোর্টারে বসে থাকে। এবং দেখো ডোপামিন তো সুন্দর, এর হাত পা ছড়ানো ছিল না, ডোপামিন কি বসে ভিতরে ঢুকে যেত, তাই না? গোল্লা ছিল এই রাস্তা দিয়ে চলে আসতো। বাট কোকেনটা দেখো এই যে এরকম, কোকেন হলো তার আবার দুই পাশে দুইটা হাত আছে, সে যে ট্রান্সপোর্টারে বসবে সে তো ভিতর দিয়ে যাবেই না, বরং যে ট্রান্সপোর্টারকে ব্লক করে রাখবে, রাইট? বুঝতে পেরেছো? জি ম্যাম। সুন্দর মতো দুইটা হাত দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে দিল, সে সরবেও না, নড়বেও না, চড়বেও না, এখানে স্থির হয়ে বসে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত কোকেইনের লাইফ স্প্যান শেষ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বডিতে কোকেনটা নষ্ট না হচ্ছে, সে ততক্ষণ পর্যন্ত এই ট্রান্সপোর্টারটাকে অফ করে রাখতেছে। দ্যাট মিন্স এখান দিয়ে কিন্তু ডোপামিন রিলিজই হতে থাকবে। আর এদিকে কিন্তু কন্টিনিউয়াস এই ডোপামিন গুলো লাইফ স্প্যান শেষ হয়ে গেলেও এটা হলো বারবার এখান থেকে রিলিজ হবে, সিনাপসের মধ্যে ডোপামিনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। দ্যাট মিন্স রিসেপ্টরের মধ্যে বারবার ডোপামিনই আসবে এবং রিসেপ্টর কন্টিনিউয়াস এই সিগন্যাল পাঠাতে থাকবে, রাইট? ম্যাম, সেলের ভিতরে কি কন্টিনিউয়াসলি ডোপামিন বের হইতে থাকে নিউরনের যখন মধ্যে তোমার থেকে? দরকার হয়, যখন তোমার সেই ইফেক্টটা দরকার হয়। এটা আরো ডিটেইলস আছে, এটা আমি এখন পড়াবো না তোমাদের। এই যে কোকেন নিউরোকেমিস্ট এবং নিউরো মরফিন এগুলোর ম্যাম ড্রেনেজ কিভাবে হয়, এটার কাজ যখন মানে যখন শেষ হয়ে যাচ্ছে তখন এটা বের হয়ে যাচ্ছে কিভাবে হ্যাঁ, এগুলো? এই জিনিসগুলো আমি এখন পড়াবো না, কজ তোমাদের যিনি নিউরোকেমিস্ট্রি নিউরোবায়োকেমিস্ট্রি নেবে উনি আরো ভালো করে পড়াবে। ডোপামিনের কিছুটা পজিটিভ ফিডব্যাক ইনহিবিশন, পজিটিভ ফিডব্যাক আছে, পজিটিভ ফিডব্যাক স্টিমুলেশন আছে ডোপামিনের, দেন হলো সেরোটোনিনের, এরকম যে ডোপামিন। ডোপামিন ম্যাম, এখানে যে নিকোটিন বা এই যে এগুলো ডোপামিন হলো নিউরোট্রান্সমিটার, এটা তোমার বডি প্রডিউস করে। ম্যাম, সেটা বলি নাই ম্যাম, আমি বললাম যে নিকোটিন বা এই যে আমরা ড্রাগ গুলো হচ্ছে এগুলো আবার কিভাবে ড্রেনেজ হচ্ছে? ও সবগুলোরই লাইফ স্প্যান আছে, হাফ লাইফ জানো না, সবকিছুরই হাফ লাইফ থাকে, তো সবকিছুরই তোমরা যে ড্রাগস নাও বডিতে, সো ওইটা কি আস্তে আস্তে শেষ হয়ে যায় না মেটাবলিজমের শেষ মাধ্যমে? হওয়ার পরে কি হয় ম্যাম? শেষ হবে বডি থেকে বের হয়ে যাবে, এক্সক্রিশন হবে, বডি থেকে বের হয়ে যাবে। ব্রেনের মধ্যে তো এক পাশ দিয়ে ব্লাড ঢুকতেছে, আরেক পাশ দিয়ে কি ব্লাড বের হচ্ছে না? জি ম্যাম। সো সামহাউ ওরকম ব্লাডের সাথে চলে আসবে এক্সক্রিশন পর্যায়ে। বুঝতে পেরেছো? ওটা কি ম্যাম মানে কিভাবে কি ফর্মে বের হচ্ছে চলে যাচ্ছে, এটা কি মানে ইউরিন হয়ে ওইভাবে কোনো কোন ফর্মে যাচ্ছে না চলে না যাচ্ছে? না, ইউরিন, ও বুঝতে পারছি। দেখো এটা বলতেছি আমি, এগুলা হলো যদি এখন পড়াতে যাই, একে তো আমি নিজে সব ভুলে গেছি, আবার 2 নাম্বার হলো যদি পড়াতে যাই ডিপ ডাউন নিউরো বায়োকেমিস্ট্রিতে চলে যেতে হবে। তো তোমরা মনে হয় নিউরো বায়োকেমিস্ট্রি কোর্স এখনো করো নাই, নিউরো বায়োকেমিস্ট্রি করে কোর্স আসছি ম্যাম, করবা। করছি ম্যাম, করছি। হ্যাঁ, শেষ শেষ করে ফেলেছি করে ম্যাম। ফেলছি। করে আসছি। শেষ এর আগের হ্যাঁ, শেষ করে আসলে তো এগুলো আমার সব এত শেষ। এত ডিটেলস আমার এগুলো পড়ানোরই দরকার নেই। নিউরো বায়োকেমিস্ট্রি করে আসলে তো পিকচার দেখলে বোঝার কথা। জি ম্যাম, কিন্তু আমরা ম্যাম তারপরেও তো নিউরোলজিস্ট। বুঝলাম না কাহিনী কি। ম্যাম, এটা আমরা একেবারে কি বলে আমাদের অভিজ্ঞতা নিউরোলজিস্ট নাই ম্যাম। আমরা হ্যাঁ, নিউরোলজিস্ট হয়ে গেছি।
কেন এই পিকচার দেখে বুঝো না নিউরোবায়োকেমিস্ট্রি কোর্স করার পর এই ম্যাম পিকচার দেখলে সব দেখতেছেন না বোঝার ওই কথা। কিশোর ডোপামিন ইউরিনের ভিতর দিয়ে বের করে দিতেছে। না না ডোপামিন না রে ভাই, আমি বলতেছি কোকেইন, তারপরে যে নিকোটিন, যে এইগুলো কোথা থেকে বের হয়? ইউরিনের ভিতর দিয়ে বের হবে, সোজা কথা। বডির বেরোনোর জায়গা তো পাচ্ছি না রে ভাই আমি। বডির এক্সক্রিয়েশন মেকানিজম দুইটাই, হয় ইউরিনের মাধ্যমে বের হতে হবে বা ফিসিসের মাধ্যমে বের হতে হবে। বাট জি ম্যাম, তোমার বডি যেটা কেন রিসাইকেল ম্যাম করতে পারবে না, ওই যেটা আমরা যে রিসাইকেল ঘামি ঘামের মাধ্যমে হওয়া কিন্তু সম্ভব না? সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে খুব কমই আছে এক্সক্রিয়েশন হয়। সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে ওই সোয়েট যেটা গ্ল্যান্ডে প্রডিউস হয় সেটাই বের হয়, তোমার এক্সক্রিয়েশন সোয়েটের মাধ্যমে হয় না। ঠিক আছে, আচ্ছা। এক্সেস যদি তুমি ময়েশ্চার নিয়ে নাও সেটা বের হতে পারে সর্বোচ্চ, এছাড়া আর কোনো কিছুই হয় না। সেটাই ম্যাম, আমি নরমাল বা ভাবে জিজ্ঞেস করলাম, যদি আর একটু আলাদা বুঝতে ইনভায়রনমেন্ট ভালো থেকে হতো, তোমার তাই। স্কিনে কোনো টক্সিন জমে থাকে, আলাদা ইনভায়রনমেন্ট থেকে তোমার স্কিনের উপরে যেটা আসছে সেটা বের হতে পারে, বাট তুমি ভেতরে কোনো একটা টক্সিন প্রডিউস করছো স্টোমাকে, সেটা এরকম সোয়েটের মাধ্যমে বের হয়ে যাবে? ইটস ইম্পসিবল। তাহলে মানুষজন শুধু শুধু গিয়ে খামাইতো, বুঝছো, খামাইতো আর সুন্দর হয়ে যেত। বাট তুমি এনভায়রনমেন্টের মধ্যে স্কিনে যেটা হলো, তোমার স্কিনের মধ্যে প্রিসিপিটেট হয়ে যেসব আছে ওগুলো হয়তো বা সোয়েটের মাধ্যমে ক্লিয়ার হতে পারে, এছাড়া আর কিছু না। বডির টক্সিন কখনো বের হয় না। অনেক দেখবো অনেক বিক্রি করে এই যে টক্সিন প্যাড, হাতের মধ্যে লাগে বসে থাকে, পায়ের মধ্যে, পায়ের পাতায় লাগায় বসে থাকে, একদম কতক্ষণ পর থেকে কি প্যাড কালো হয়ে গেছে, মানে বডি থেকে সব টক্সিন বের হয়ে গেছে। ইটস ইম্পসিবল। এগুলো শুধুই মানুষকে ঠকায়। সো তোমরা যেটা বলতেছিলে এক্সক্রিয়েশন, সেটা হলো অবভিয়াসলি নিউরোবায়োকেমিস্ট্রিতে পড়ে আসার কথা তোমাদের, যদি নিউরোবায়োকেমিস্ট্রি কোর্স শেষ হয়ে যায়। বা নিউরোবায়োকেমিস্ট্রি কোর্স তো 4th ইয়ারের, তোমরা এত তাড়াতাড়ি কিভাবে করছো? তোমরা 3rd ইয়ারের স্টুডেন্ট। আমরা তো সেকেন্ড ইয়ারে করছি। ম্যাম 192 দিয়ে সবই পসিবল। আমরা তো সেকেন্ড ইয়ারে শেষ করে দিছি, আপনি বলতেছেন 4th ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমার জানা নেই। ম্যাম 192 এ যাদের রেজাল্ট 3.94, তাদের মনে করেন যে 3 পয়েন্টও আসে না এমন নজির আছে। কিছু কিছু গিনিপেগ বেচ থাকে, কিন্তু দেখবা তোমাদের থেকে যখন বের হয়ে যাবে তোমরা অনেক ভালো ভালো জায়গায় চলে যাবে সবাই। Because আমরা আমাদের ভার্সিটি 3 নাম্বার বেচ জি ছিল তো, ম্যাম, অনেকে অনেকে লাইনে অলরেডি আছে ভালো পজিশনে। বিকজ আমরা হলাম আমার ভার্সিটি 3 নাম্বার বেচ, মাত্র আমার ডিপার্টমেন্ট অনেক নতুন ছিল আমরা যখন পড়ি। সো প্রথম বেচটা তো ওরা তো এমনিই গিনিপিগ, বিকজ ওদের জন্য তো কোনো কিছু নাই। ওরা হলো পরীক্ষার খাতায় গিয়ে ভাইয়াদের থেকে শুনতাম, ওরা পরীক্ষা গেছে, পরীক্ষায় গিয়ে কোশ্চেন প্যাটার্ন দেখে বুঝতো, ও আচ্ছা এভাবে কোশ্চেন আসে। বুঝতে পারছো? জি ম্যাম, সেকেন্ড বেচ যারা ছিল তাদের ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, যদিও এটা সেকেন্ড বেচ কখনো স্বীকার করে না, বাট আমি 100% বলতে পারবো প্রুফ দিয়ে, ওদের সবসময় 70% কোশ্চেন রিপিট হইতো। ওরা ফার্স্ট বেচে থেকে কোশ্চেন নিত, গিয়ে দেখতো 70% কোশ্চেনে রিপিট। সো আমরা তো 2 বেচের কোশ্চেনই নিতাম, দেখতাম ও মা প্রথম বেচে যা আসছে সেটাই সেকেন্ড বেচে চলে আসছে। তো আমরা অনেক ইন্সপায়ার হইতাম, আমাদেরও আসবে, গিয়ে দেখতাম কিছুই নাই, আমাদের সব অ্যানালিটিক্যাল কোশ্চেন। তো আমরা হইতাম, এটা ইভেন স্যার ম্যাডামরাও স্বীকার করতো যে আমাদের থার্ড বেচ ছিল সবচেয়ে গিনিপিগ বেচ, আমাদের উপরে সবকিছু ওনারা ট্রাই করতো। বাট এরকম গিনিপিগ বেচ হলে অ্যাডাপ্টেশন বেশি হয় এবং ইনশাআল্লাহ ভালো ভালো পজিশনে সবাই চলে যাবা। ম্যাম ম্যাম এই কারণে কি আপনি আমাদের বলছেন যে ভিডিও অন করাই রাখবেন একদমের সময়? এটা তো তোমরা বলছো দেখা। আচ্ছা শোনো, আমি যা কথাগুলো এই পিকচারে যা যা বলছি এগুলো এখানেই লেখা আছে, একদম এই দুইটার মধ্যে। যে নরমাল দেখো, নরমাল in normal communication process dopamine is released by the neuron into the synapse where it can bind with the dopamine receptor on the neighboring cell, that means receiving cell. Normally dopamine is then recycled back into the transmitting neuron by a dopamine transporter, ওই যে ট্রান্সপোর্টার দিয়ে সে আবার তার আগের বাসায় ফিরে যাওয়ার কথা। বাট if cocaine is present, it attaches to the dopamine transporter, সে ওই যে হাত পা ছড়ায় ট্রান্সপোর্টারটাকে ব্লক করে রাখে and blocks the normal recycling process, resulting in a build-up of dopamine in the synapse. That means synapse dopamine concentration অনেক বেড়ে যায়, which contributes to the pleasurable effect of cocaine. That means ওই যে ডোপামিন থেকে যে সিগন্যালটা আসতেছে, ডোপামিন সবসময় একটা প্লেজারেবল ইফেক্ট দেয়। তুমি যখন অনেক খুশি হবা বা হলো তুমি অনেক ঘুমায় গেছো, অনেক ভালো স্বপ্ন দেখতেছো, এরকম টাইপের একটা প্লেজারেবল ইফেক্ট দেয় সবসময় ডোপামিন। সো এই ইফেক্টটা হলো তখন প্রডিউস হয়, ওইটাকে আমরা বলি যে কোকেনের ইফেক্ট। অ্যাকচুয়ালি কিন্তু কোকেনের না, ইফেক্ট হলো ডোপামিনের, বাট কোকেন হলো প্রসেসিংটা করে দিয়েছে। সো এই পর্যন্ত ছিল আমাদের অ্যালকালয়েড। সো এখানে এটা শেষ। আমরা আজকে যে তো চ্যাপ্টারটা, আমাদের কি মরফিন, নিকোটিন বা কোকেনের কোনো ডিফারেন্স আসতে পারে না মিডে? এরকম কিছু আসতে পারে না। ম্যাম, আমি যা পড়েছি তাই আসবে, আমি যা স্লাইডে দিচ্ছি তার থেকেই আসবে, তার বাইরে কিছুই আসবে না। বলো।
ম্যাম ওই ডোপামিন কি মানে কোনো ব্যাড হ্যাবিটে বের হতে পারে? মানে আমি ধরেন যে কোনো একটা ব্যাড হ্যাবিট যার আছে তার ডোপামিন সিক্রেশন হতে পারে? ব্যাড হ্যাবিটে কেন ডোপামিন সিক্রেশন হবে? না, এরকম কিছু নাই। ও অনেকে আছে যে খারাপ অভ্যাস করে অনেক মজা পাচ্ছে, কেউ ওরে খোঁচা দিয়ে খুব মজা পাচ্ছে, এরকম। না ম্যাম, মানে আমি শুনছিলাম যারা ড্রাগ ট্রাক নেয় তাদের নাকি মানে ব্যাড হ্যাবিট, মানে ওই ওই সেম টাইমে নাকি ডোপামিন সিক্রেশন হয়, বা মানে ওদের মাথার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে, মানে ওই সময় ওটা না নিলেই হয় না এরকম আর না, কি। আমি ধরো তুমি যখন কোকেন খাচ্ছ, ডোপামিন কিন্তু তোমার বডিতে অলরেডি আছে এবং নর্মালি সেটা সিক্রেট হচ্ছে, ডোপামিন তোমাকে হ্যাপি রাখতেছে। তো কিছু না কিছু পরিমাণে অলওয়েজ সেটা সিক্রেশন হচ্ছে, বাট সিনাপসের মধ্যে সেটা এরকম বিল্ড আপটা হয়ে যায় না, কনসেন্ট্রেশন কখনোই বেড়ে যায় না। বাট তুমি যখন ড্রাগস নিচ্ছ, ওটা কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, ওই সিক্রেশনটা বেশি হচ্ছে, এমন পরিমাণে বেশি হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এবং এর প্লেজারেবল ইফেক্ট আসতেছে, এবং তখন মাথার কাজ করে না। ডোপামিনের আরো অনেক সাইড ইফেক্ট আছে। এটা হলো যখন কিন্তু ম্যাম না, অনেকেই আছে যে না খাইলে তো আরো বেশি কাজ করে না, তাদের জন্য কি, আমি সেটা বুঝি নাই, বুঝতে না চাচ্ছি। খেলে। মানে যারা নেশা করে তাদের তো ও মানে নেশা করলে তাও একটু কাজ করে, কিন্তু যদি নেশা না করে তাহলে ও আরো বেশি এটা কাজ হলো করে না। তোমার বডি বা ওই যে আমি হরমোনাল ডিসব্যালেন্সে যেটা বললাম, তুমি যখন সুস্থভাবে আছো, তোমার কি হরমোন ব্যালেন্স অবস্থায় আছে, বাট যখন অসুস্থ কিছু করতেছো তখন কি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন যারা এডিক্টেড, তাদের তো ডিসব্যালেন্সটাই তাদের রেগুলার হ্যাবিট হয়ে গেছে। সো সে যখন এডিকশন নিচ্ছে না, তার যে অ্যাকচুয়াল হরমোনাল ব্যালেন্সে আসলে তখন তার আর বডি ওরকম হাত পা কাঁপতে থাকে, মাথা কাজ করতে থাকে না। জি ম্যাম, জি ম্যাম। টোটালি ওই হ্যাবিটের কারণে তুমি নিতে নিতে ওই ডিসব্যালেন্সটাই তোমার জন্য এখন ব্যালেন্স পজিশনে নিয়ে আসছো। তো তুমি বাট ওই জিনিসটা তো তোমার বডি নিজে নিজে ক্রিয়েট করতে পারে না, ডিসব্যালেন্সটা কিন্তু তোমার বডি নিজে থেকে কখনোই ক্রিয়েট করবে না। সে একটা প্রোটেক্টিভ মুডে থাকে অলওয়েজ। সে সে চায় যতক্ষণ পারে আমি ব্যালেন্সটাকে ধরে রাখতে, বাট তুমি যখন বাহির থেকে ওই খারাপ জিনিসটার ইফেক্ট দিচ্ছ, তখন হলো সে ডিসব্যালেন্স হচ্ছে। বুঝতে পারছো? জি সাপোজ একদম জি ম্যাম। কি বলবো, উম, ম্যাম আপনি যে বললেন কাঁপতেছে, কাঁপার ঘটনাটা ম্যাম একদম সত্যি। ওই যে আমি বললাম না, যে ছেলেটাকে আমরা টাকা দিয়েছিলাম না, পরে হ্যাঁ, এটা ভাত তো নষ্ট করছে, তো আমরা কাঁপবেই। বাইরে বাইরে যা বাইরে যা আমরা খাওয়ার জন্য বের হয়েছি, দেখি যে ও একটা সেই ডিশে বসে সেই কাঁপাইতেছে, খুব কাঁপাইতেছে, মানে খুব খারাপ হ্যাঁ, অবস্থা। পরে আবার কাঁপতেই ধরে মরে থাকবে, আবার রুমে হরমোনাল নিয়ে আসলাম। ডিসব্যালেন্সের জন্য হয়, কজ হলো তোমার। আর জি ব্রেনের তো ম্যাম। পার্কিনসন ইফেক্ট, পার্কিনসন রোগ তো তোমরা পড়ে আসছো, তাই না? জি ম্যাম। তো খুব এর এক্সপেরিয়েন্স হয়ে গেল তো ম্যাম, মানুষের কাঁপাকাঁপি শুরু হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, এরপর হলো অনেক অনেক শিভারিং হয়, কেন হলো মাসেলের অনেক কাহিনী আছে, এগুলো এখন একটু ডিটেলসে না যাই, আমার আজকে বেশি পড়ায় শেষ করতে হবে। ম্যাম শেষ হয় নাই? ম্যাম আমরা শেষ তো হয়ে অ্যালকালয়েড গেছে। শেষ, আসছি। অ্যালকালয়েড শেষ। এখন আমরা জি ম্যাম। স্টেরয়েড পড়বো। অ্যালকোহল পর্যন্তই তো না পড়া? না, অ্যালকালয়েড পর্যন্তই না, ম্যাম ওইগুলো স্টেরয়েডের অনেক থাক, কিছু। কথা দিয়েছিলেন ম্যাম, মিডে অ্যালকালাইড পর্যন্ত স্টেরয়েড হবে। না না, পড়ায় ম্যাম। আমি মিডে কথা কথা এই দিয়ে সে কথা এই রাখেনি। এই কথা আমি কখনো দেই নাই। কোশ্চেন করা কিসের কথা দিব ম্যাম আমি? আপনি বলছেন যে এই শীট থেকেই মিডের পরীক্ষা হয়ে ম্যাম যাইতে পারে। হ্যাঁ, আপনি কি হয়ে তাহলে যেতে কোশ্চেন পারে। করার কথা বলে আমাদের জি ম্যাম। ব্ল্যাকমেল করে পড়াইতেছেন? না না না, কোশ্চেন তো হয়ে গিয়েছে। তো আমি যদি এখন না পড়াই যতটুকু হয়েছে, তো কি হবে? আমার কোশ্চেন আপনি আবার একটু মানে আগে বললেন যে তাহলে অলমোস্ট হওয়ার মধ্যে, এখন বলতেছেন হয়ে গেছে। তাই না, শোনো তাইলে পড়তে হবে। ম্যাম, ম্যাম ম্যাম স্টেরয়েড থেকে যেই পেজ থেকে করছেন ওই পেজটা শুধু পড়ান। স্টেরয়েডের টোটাল স্লাইডের কোয়ান্টিটি কত জানো? অ্যালকালয়েডে কয়টা ছিল বলো তো? মেবি অনেকগুলোই তো ছিল। ম্যাম 47টা না কত জানেন হ্যাঁ, ম্যাম? তো স্টেরয়েডে কয়টা থাকবে একটু বলো তো? ম্যাম অ্যারাউন্ড কয়টা কমই তো থাকতে থাকার পারে? কথা, আর কম। মাত্র 17টা। 17টার মধ্যে তো এটা তো বাদ, এই আমার নাম টাম তো বাদ। 16টা। 16টার মধ্যে আবার কিছু কিছু স্ট্রাকচার আছে, আমি এগুলো দেখানোর জন্য রাখছি, তোমাদের পড়া লাগবে না, দ্যাট মিনস ওগুলোও বাদ। ম্যাম সময়টাও তো দেখতে ম্যাম হবে। আপনি কি তার মানে এখন 16টা স্লাইড আমাদের পড়াইবেন? না, এখন 16টা পড়াবো না, এখন 16টা পড়াবো না। এখন একদম অল্প একটু পড়াবো। শোনো, আমরা স্টার্ট করি, স্টার্ট করলে শেষ হয়ে যাবে। আর স্টেরয়েড অনেক সোজা, অ্যালকালয়েডের মতো না, আরো বেশি সোজা। অ্যালকালয়েডই সোজা, স্টেরয়েড আরো সোজা। দেখো ম্যাম কি আছে। স্টার মোটামুটি ম্যাম এই আপনার তো পারা সব যাবে মনে পড়া, এই হইতেছে। জন্য আপনার কাছে সব সোজা ম্যাম। শীট তো তোমাদের কাছেও দেওয়া আছে, সবগুলো আগের থেকে দেওয়া। ম্যাম আসলে আমাদের দুইটা কোর্সে ফ্যাকাল্টি চেঞ্জ হওয়া, ক্লাসের শিডিউল ম্যানেজ করতে যে ম্যাম আমরা এত প্যারা খেয়ে গেছি ম্যাম, ওইটা পড়বো না নতুন পড়বো, সময়ও কম ম্যাম, আমাদের একটু ছাড় দেন ম্যাম। আচ্ছা শোনো, আমি বেশি না, স্টেরয়েডটা থাক ম্যাম। না 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 না, স্টেরয়েড ম্যাম এটা তো আমরা থাকা যাবে না। এন্ডোক্রাইনোলজিতে পড়ছি মনে হচ্ছে। এজন্যই বলতেছি আমি এত বেশি ম্যাম ডিটেইলসে পড়বো তাহলে না, তো, এই অল্প কয় একটু বছর পড়বো। তাহলে আগে ম্যাম পড়ে থাক, আসছি। যেহেতু পড়ছি এন্ডোক্রাইনোলজিতে। আচ্ছা শোনো, এই যে দেখো 4:32 বাজে না, দ্যাট মিন্স হলো আমি জি ম্যাম। জাস্ট 4:50 পর্যন্ত পড়াবো। ওই 50-এর মধ্যে যা পড়তে পারি তাই। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক ঠিক আছে আছে। ম্যাম। সো ওকে একটু ম্যাম। মনোযোগ দিয়ে পড়ি আমরা, চলো। ম্যাম এর মধ্যে কি গল্প হবে?
দেখা যাবে। ঠিক আছে ম্যাম। ওকে, আসো এখন স্টেরয়েড কি জিনিস? স্টেরয়েড ইজ এ বায়োলজিক্যালি অ্যাক্টিভ অর্গানিক কম্পাউন্ড উইথ 4 রিংস অ্যারেঞ্জড ইন এ স্পেসিফিক মলিকুলার কনফিগারেশন। স্টেরয়েডের সবচেয়ে ক্যারেক্টারিস্টিক্স যে জিনিসটা আছে, মানে একদম পিওর, এটা ওরই ক্যারেক্টারিস্ট। ওর হলো চারটা কি থাকবে, চারটা রিং কম্পাউন্ড থাকবে, দ্যাট মিনস চারটা সাইক্লিক কম্পাউন্ড থাকবে, এবং ওদের যে অ্যারেঞ্জমেন্টটা, দ্যাট মিনস পাশাপাশি যে রিং গুলা যেই অ্যারেঞ্জমেন্টে থাকবে, এটা হলো জাস্ট স্টেরয়েডের জন্যই এরকম। এটা যখনই এই অর্গানিজম, যখনই এই কনফিগারেশনটা দেখবা যে এরকম দুইটা পাশাপাশি বেনজিন রিং, উপরে উঠে গেছে, ঘাড়ের মধ্যে উঠে গেছে আরেকটা বেনজিন রিং, তার পাশে আরেকটা পেন্টেন রিং, তখন চোখ বন্ধ করে বলে দেবে এটা স্টেরয়েড। এরকম যখন এই এতটুকু আশেপাশে, এখানে হাবিজাবি থাক, এখানে থাক, ওইখানে থাক, যেখানে যেমন যে থাক, বাট এটা প্রেজেন্ট, তখন সেটা স্টেরয়েড। ওকে, সো স্টেরয়েড হ্যাভ টু প্রিন্সিপাল বায়োলজিক্যাল ফাংশন। ওদের প্রিন্সিপাল বায়োলজিক্যাল ফাংশন মাত্র দুইটা, অবশ্যই আরো আছে, বাট একদম মেইন হলো দুইটা। একটা হলো ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য সেল মেমব্রেন, দ্যাট মিনস সেল মেমব্রেনের হলো খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, কজ তারা হলো মেমব্রেনের ফ্লুইডিটিটাকে মেনটেন করে। মেমব্রেনের ফ্লুইডিটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, আমাদের সেল মেমব্রেনের ফ্লুইডিটি কখন কেমন হতে হবে, একদম পেনিট্রেবল হয়ে যাবে না, অনেক রিজিড থাকবে না, কেমন হবে, একটু ঢিলা ঢিলা হবে না, কম্প্যাক্ট হবে, এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেলের বাইন্ডিং, প্রোটিনসের ট্রান্সলোকেশন, প্রোটিন বাইন্ডিং, সো এই জিনিসগুলো অল্টার কে করবে, আমার এই স্টেরয়েড গুলা। আর আরেকটা কাজ কি, সিগন্যালিং মলিকিউলস, দ্যাট মিনস তোমরা পড়ে আসছো এন্ড্রোকাইনোলজিতে যে স্টেরয়েড হরমোন গুলা, বিশেষ করে সেক্স হরমোন গুলো যেগুলো, দেন অ্যান্ড্রোজেন, এগুলো সো এগুলো হলো সিগন্যালিং মলিকিউলস হিসেবে কাজ করে। সো দুইটা মেইন ফাংশন, মেমব্রেন ফ্লুইডিটি অল্টার করবে, সিগন্যালিং মলিকিউলস হিসেবে কাজ করবে। সো স্টেরয়েড কোর স্ট্রাকচার ইজ টাইপিক্যালি কম্পোজড অফ 17 কার্বন অ্যাটমস, দ্যাট মিনস 17টা, এই যে দেখছো না তিনটা বেনজিন রিং আর একটা পেন্ডিন, এখানে গুণে দেখবে টোটাল 17টা রিং আছে, এবং এটার যে অর্গানাইজেশনটা আছে এরকম 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 এরকম, এটা তোমাদের শিখতে হবে, কজ স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। ওকে, আসো এখন এটাতে কি থাকে, 3-6 মেম্বার্ড সাইক্লোহেক্সেন রিং, যেটাকে এ বি সি বলা হয়, এ বি সি তিনটা সাইক্লোহেক্সেন, এন্ড 1 5 মেম্বার সাইক্লোপেন্টেন রিং, দ্যাট মিনস এই ডি রিংটা। These are compounds which are widely distributed in animals and plants. Then হলো স্টেরয়েড animals এর মধ্যে অনেক টাইপের পাওয়া যায়, plants এর মধ্যেও অনেক হিউজ টাইপের পাওয়া যায়। Steroids named derived from sterol. Actually ফার্স্ট স্টেরলটা হলো আবিষ্কার হয়েছে, দেন হলো স্টেরয়েডটা এসেছে। স্টেরল হলো ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড, দ্যাট মিন স্টেরয়েডের একটা ক্লাসিফিকেশনের একটা ক্লাস হলো স্টেরল, বাট স্টেরলটা আগে আবিষ্কার হওয়াতে স্টেরয়েড থেকে স্টেরল থেকে স্টেরয়েড নামকরণটা করা হয়েছে। Steroids are characterized by the presence of 1,2-cyclopentophenanthrene. একটা তোমাদের আমি ফিনান্থ্রিন রিংটা আগে শিখিয়েছিলাম, দেখেছিলাম। সো এখানে আমাদের আছে সাইক্লোপেন্টোফেনথ্রিন রিং, এটাকে বলা হচ্ছে সাইক্লোপেন্টোফেনথ্রিন রিং, কজ 1,2 কেন বলা হচ্ছে? ম্যাডাম 1 নম্বরের 2 নম্বরে কিছু একটা আছে, 1 নম্বরে আর 2 নম্বরে হলো মেইন এই দুটো রিং, দেন হলো তোমার এই যে আলাদা ফিনান্থ্রিন যে জিনিসটা নিউক্লিয়াসটা বলা হচ্ছে ওই জিনিসটা এসেছে। আচ্ছা ঠিক আছে, নাম হলো এটা, এত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই স্ট্রাকচারটা হলো একদম কোর স্ট্রাকচার। এখানে একটা ব্রাঞ্চ থাকবে 19 নম্বর কার্বনে, 18 নম্বর কার্বনে থাকবে, এখানে মনে হয় কিছু একটা ফাংশনাল গ্রুপ থাকে, হাইড্রোজেন থাকে না, জানি হাইড্রোক্সিল থাকে, আর ব্রাঞ্চটা থাকে এই আর গ্রুপ। মানে এটা হলো অ্যাকচুয়ালি ভ্যারি করে, এটা স্টেরল হবে না সেক্স হরমোন হবে নাকি বাইলিসিড হবে, এই আর এর উপরে ডিপেন্ড করে সবকিছু চেঞ্জ হয়। তো এই জিনিসটা দেখাই। ক্লাসিফিকেশন এন্ড ফাংশন অফ স্টেরয়েড, মেইনলি ওর হলো দুই টাইপের ক্লাসিফিকেশন আছে, ফাংশনের উপরে ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন, আর এখানে একটা দেখাবো ওই যে সাবস্টিটিউশন, দ্যাট মিন্স এই আর এর মধ্যে কি আছে, এই স্ট্রাকচার দ্যাট মিন্স আর এর মধ্যে কি আছে এটার উপরে ডিপেন্ড করে। সো দুই টাইপের ক্লাসিফিকেশন, একটা কি ফাংশনস এর উপরে ডিপেন্ড করে, আরেকটা কি স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। সো এটা হলো ফাংশনের উপরে ডিপেন্ড করে। তিন টাইপের, একটা অ্যানাবলিক স্টেরয়েড, কর্টিক স্টেরয়েড, অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড। অ্যানাবলিক স্টেরয়েড যারা, তারা হলো কি একদম মোস্ট কমনলি যেসব স্টেরয়েড গুলো অ্যাবিউজ করা হয় তারাই হলো অ্যানাবলিক। কেন? ওরা হলো টু ইনক্রিজ মাসেল মাস অ্যান্ড স্ট্রেংথ। অস্ট্রেলিয়ার একটা প্লেয়ারকে বাদ দিয়ে দিল না, অনেক সবার অনেক ডাই হার্ট ফ্যান ছিল, সবাই কি জানি ছিল, ও হলো এরকম স্টেরয়েড ইউজ করতো, কজ মাসেল মাস দেখবা সব খেলোয়াড়দেরই স্টেরয়েড টেস্ট করে যে সে কি স্টেরয়েড ইউজ করে এসেছে কিনা, বা সে কি স্টেরয়েড ইউজ করে কিনা মাসেল মাস বাড়ানোর জন্য। এই জিনিসটা হলো, যে একটা স্টেরয়েড দেওয়া হয়েছিল, তাহলে বুঝি নাই কি মেসির গ্রোথ হচ্ছিল না বলে ওর শরীরে একটা ওটা ক্লিনিক্যাল, মেসি তো ওটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন ছিল, ওর একটা ডিজিজ ছিল, বার্সেলোনার ক্লাব থেকে যেটা ওকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, খুবই রেয়ার একটা ডিজিজ ছিল, ওটা আলাদা জিনিস, ওটা ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে। বাট তুমি যখন অ্যাবিউজ করবা, ইউজ কিন্তু আছে,
বাট অ্যাবিউজও আছে। তোমার যখন মাসেল ঠিক মতো হচ্ছে না বা মাসেল প্রোটিওলাইসিস হয়ে যাচ্ছে, তখন তুমি কি মাসেল মাস বাড়াইতে পারো না? বাট তুমি নর্মাল এখন খেলতে যাবা, শক্তি বাড়ানোর জন্য নিয়ে নিলা, এটা কি অ্যাবিউজ না? অবভিয়াসলি অ্যাবিউজ। এটা দেখো ফাংশন কি, টু ইনক্রিজ মাসেল মাস অ্যান্ড স্ট্রেংথ। এখন আসি কর্টিকোস্টেরয়েড, এটার ফাংশন কি, আর্টিফিশিয়াল কর্টিসন মেডিকেলি ইনজেক্টেড টু রিডিউস দ্য ইনফ্লামেশন অ্যান্ড ইনজুরি। অনেক হিউজ ইনফ্লামেশন এন্ড ইনজুরিকে সাথে সাথে কমায় দেওয়ার জন্য এই আর্টিফিশিয়াল কর্টিসনটা দেওয়া হয়। ওরা হলো ইনফ্লামেশনটাকে রিডিউস করে দেয় এবং ইনজুরিটাকেও আর বেশি বাড়তে দেয় না, ওই জায়গায় কম্প্যাক্ট অবস্থায় রাখে, দেন পরে যাতে সেটার ভালো করে আমি ট্রিটমেন্ট করতে পারি। দেন আসে অ্যান্ড্রোজেনিক। অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড হ্যাজ অ্যান অ্যানাবলিক ইফেক্ট অন বোনস, স্কেলেটাল মাসেল অ্যান্ড ভোকাল কর্ড। তিনটা জিনিসের উপরে ওই অ্যানাবলিক ইফেক্ট দিয়ে থাকে, বোনসের উপরে, স্কেলেটাল মাসেলের উপরে এবং ভোকাল কর্ডের মধ্যে। ইউজ টু ট্রিট মাসেল অ্যান্ড বোন জি ম্যাম, এই ডিজেনারেশন। কোশ্চেনটা আমাদের সিটিতে দিয়েছিলেন। তাই নাকি? জি ম্যাম, আমরা পড়ি নাই। জি ম্যাম, পরে বলছিলাম যে আপনি একটা প্রশ্ন দিয়েছেন ম্যাম, পরে ম্যাম আমরা ওই যে এন্ডোক্রাইনোলজিতে পড়ছিলাম, তো ওইখান থেকে আর মনে করে চেষ্টা করে দিছি, তাও হয়েছে হয়েছে, মনে এটা হয়। সবারই হয়েছে। তাহলে কি তোমাদের মনে কিছু আসলে ওখান থেকে ঘুরে পেঁচে আমি কোনো কোশ্চেন করছি কিনা কে জানে, দেখতে হবে আমার। না ম্যাম, ঘুরায় পেঁচায় না, মানে আমাদের এটা অ্যান্ড্রোজেনিক এই কথাটা মানে ফার্স্টে যেটুকু পড়া আমাদের সিটি সিলেবাস ছিল ওটুকুর ভিতর ছিল না, কিন্তু এটা আর্ট ছিল। সমস্যা না ম্যাম, আমরা পারছিলাম, ওই এন্ডোক্রাইনোলজিতে এটা পড়ছিলাম তো ওটার কারণে আর কি পারছি। ঠিক আছে। সো হ্যাজ অ্যান অ্যানাবলিক ইফেক্ট অন বোন। বোনের ডিজেনারেশন কি জিনিস সেটা কি তোমরা জানো? বোন যে ডিজেনারেট হয়ে যায়, মানে বোন ক্ষয় হতে থাকে না, জি ম্যাম, বোন ক্ষয় হতে থাকে, ইভেন অস্টিওপোরোসিস। মাসেলও ক্ষয় হতে থাকে। বিশেষ করে যারা এইজ পার্সন তাদের কিন্তু এই বোনের ডেফিসিয়েন্সি হয়, ইভেন মাসেলও ক্ষয় হতে থাকে। দেখবা কিন্তু যারা বুড়া হয়ে গেছে তাদের কিন্তু আমাদের যে স্কেলেটাল মাসেল গুলো এখনো শক্ত আছে, তাদের কিন্তু এরকম না। ধরে দেখবে একদম দেখতে একদম দাদু নানু যারা আছে, দাদা দাদি, তো ওদেরকে ধরে দেখবে এটা সব থেকে হাঁটুর চামড়া। যেটা হয় ওখান থেকে হাড়টা বেশি হয়। হ্যাঁ, তো হাড়েরও ক্ষয় হয়ে যাচ্ছে, স্কেলেটাল মাসেলেরও ক্ষয় হয়ে যাচ্ছে। ওই জিনিসগুলোকে ট্রিট করার জন্য এই অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড ইউজ করা হয়, কজ ওরা হলো একটা অ্যানাবলিক ইফেক্ট। কি জানো মানে হলো ক্যাটাবলিক। ক্যাটাবলিক মানে কি, ভাঙে, আর অ্যানাবলিক মানে ছোট ছোট গড়া। থেকে গড়ায়। সো এই ইফেক্টটা দেয় স্কেলেটাল মাসেল এবং বোনসের মধ্যে এবং ভোকাল কর্ড। ছেলেদের মধ্যে অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড গুলো বেশি পাওয়া যায়, দ্যাটস ওয়াই তাদের ভোকাল কর্ড কিন্তু মোটা, আর মেয়েদের ভোকাল কর্ড কিন্তু একটু থিন। ছেলেদেরটা মোটা বলে ওদের হলো ভয়েসটাও ছেলে মেয়েদের থেকে একটু কর্কশ বা একটু মোটা ভয় হার্ড ম্যাম হয়। অপমান হচ্ছে কিন্তু ম্যাম। হ্যাঁ, অপমান কেন হবে, আশ্চর্য। ম্যাম, কর্কশ কেন ম্যাম? আচ্ছা, এটাও ম্যাম। কোনো একজনের মধুর সুর। হ্যাঁ ওইটাই, কত ছেলে গায়ক ম্যাম আছে না, কিছু কিছু আশ্চর্য, ছেলের কর্কশ যে না। কণ্ঠ চিকন, তাহলে কি ওদের এটা কম নাকি? হ্যাঁ, লেডিস ভোকাল লেডিস ভোকাল ভোকাল কর্ডটা হলো অতটা ঠিক না, অতটা এ ঠিক না বেটা, vocal cord টা। আমার সিনিয়র ভাই আছে একটা, ওর আচ্ছা কথা শুন, বলছি। এখন আসি, চলো এখন এই পড়তে হবে। ক্লাসিফিকেশন বেসড অন দ্য সাবস্টিটিউটেড গ্রুপ এট C17। এই যে আমাদের C17 কি জিনিস, এই যে আমার C17 রিং, এবং আমি তোমাদেরকে দেখাইছিলাম এই যে C17 এর মধ্যে একটা কি থাকে, 17 নাম্বার কার্বনে আর গ্রুপ থাকে। আর গ্রুপের মানে, আর গ্রুপ মানে কি, আর মানে যে কোনো কিছু হতে পারে, আর দিয়ে হলো সবকিছুকে একটা একদম আর দিয়ে বসায় রাখছি, যে আর এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। সো এই আর এর মধ্যে কি হবে সেটার উপরে ডিপেন্ড করে, দ্যাট মিনস ওই C17 এর সাবস্টিটিউটেন্ট গ্রুপটা কি হবে সেটার উপরে ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে। এই কথাটাই এখানে লেখা আছে। স্টেরয়েড ভ্যারি ফ্রম ওয়ান অ্যানাদার ইন দ্য নেচার অফ অ্যাটাচড গ্রুপস। কোন গ্রুপটা অ্যাটাচড থাকবে, দ্য পজিশন অফ দ্য গ্রুপস অ্যান্ড দ্য কনফিগারেশন অফ দ্য স্টেরয়েড মলিকিউলস। স্মল মডিফিকেশন ইন দ্য molecular structure of steroids can produce remarkable difference in their biological activities. জাস্ট অল্প একটু তুমি সাবস্টিটিউটেন্ট গ্রুপের মধ্যে অল্প একটু চেঞ্জ করে দিয়েছো, বাট তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে হিউজ পরিমাণে চেঞ্জেস আসতে পারে। ম্যাম ওই গোনেন কি বুঝি নাই তোমার উপরে ম্যাম, উপরে ব্র্যাকেটের ভিতরে। এই ফিগারে জি ম্যাম, এই যে এখানে নিউক্লিয়াস আর ব্র্যাকেটে গোনেন স্টেরয়েডের যে লেখা। নিউক্লিয়াস গুলো দেখাইলাম না তোমার, কতগুলো এখানে কয়টা সাইক্লিন ছিল, কয়টা সাইকেল 4টা। ছিল, সো ওগুলোকে বলা হচ্ছে এরকম জিনিস গোনাড। দ্যাট মিন্স জি ম্যাম। স্টেরয়েডের যে নিউক্লিয়াস গুলো সেটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, জি ম্যাম। তো এখন আসো স্টেরল যে 5টা ভাগ, 5টার নাম হলো, একটা স্টেরল, 2 নাম্বারটা হলো সেক্স হরমোন, 3 নাম্বারটা কার্ডিয়াক গ্লাইকোসাইড, 4 নাম্বারটা বাইলেসিড, 5 নাম্বারটা হলো স্যাপোজেনেন্স। এর মধ্যে সবাই সব শুনছো, হয়তোবা কেউ স্যাপোজেনেন্সটা শুনো নাই। এছাড়া বাকি বা কার্ডিয়াক গ্লাইকোসাইড অনেকে মিস করে যেতে পারো, বাকিগুলো সবই কমন তোমাদের কাছে, তাই না? জি ম্যাম। বাইলেসিড, সেক্স হরমোন, ma'am. স্টেরল, এগুলো সবাই চিনো। সো স্টেরলের ক্ষেত্রে কি হয়, ওই আর গ্রুপটা কি হবে, এখানে একটা অ্যালিফেটিক সাইড চেইন হবে, just normal একটা aliphatic side chain. They contain usually one or more hydroxyl group attached in an alicyclic linkage.
দ্যাট মিন্স কি আমার একটা অ্যালিফ্যাটিক সাইড চেন হবে, ওই সাইড চেনের মধ্যে কিছু একটা বা তার অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। যদি এরকম দেখি তখন আমি সেটাকে বলবো এই স্টেরয়েডটা হলো একটা স্টেরল। ওকে, এখন আসলে সেক্স হরমোনে কি বলা আছে। Sex hormone where the RBRs and ketonic or hydroxyl group mostly possess a 2 carbon side chain. That means একটা জাস্ট কি থাকবে, কিটোনিক গ্রুপ থাকতে পারে অথবা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে, এবং কি প্রসেস করবে জাস্ট একটা 2 কার্বনের সাইড চেন, মাত্র ছোট একটা 2 কার্বনের সাইড চেন থাকবে। যদি তখন দেখি এরকম ছোট একটা 2 কার্বন সাইড চেন, একটা কিটোনিক গ্রুপ এবং হাইড্রোক্সিল গ্রুপ, তখন আমরা তাকে কি বলবো, সে হলো একটা সেক্স হরমোন, হয় মেল সেক্স হরমোন অথবা ফিমেল সেক্স হরমোন, ডিপেন্ডিং অন দ্য কিটোনিক নাকি হাইড্রোক্সিলিক কি কি আছে এটার উপর ডিপেন্ড করে। ওকে, বাট এগুলো দেখলে বলে দিতে পারবো এই স্টেরয়েডটা হলো একটা সেক্স হরমোন। দেন আসো কার্ডিয়াক গ্লাইকোসাইড where R is an ল্যাকটোন রিং। যখন R এর মধ্যে একটা ল্যাকটোন রিং থাকবে তখন আমরা এটাকে বলবো cardiac glycoside. The glycosides also contain sugar linked through the oxygen in other parts of the molecules. Normally on hydrolysis it yields this sugar together with the cardiac aglycon. That means কি বলতেছে, এই গ্লাইকোসাইড গুলো মানে যেগুলোতে ল্যাকটোন রিং আছে তারা আরো কি করে, কিছু সুগার লিঙ্কড থাকে থ্রু অক্সিজেন ইন আদার পার্টস অফ দ্য মলিকিউল। দ্যাট মিন্স স্টেরয়েডের মধ্যে যে আরো কিছু অক্সিজেন যে থাকবে বা সাপোজ ওই অক্সিজেনের থ্রুতে কিছু সুগারও লিঙ্কড করা থাকবে। সো যখন এই কার্ডিওসাইড গ্লাইকোসাইডকে আমি কার্ডিওগ্লাইকোসাইডকে আমি হাইড্রোলাইসিস করব, ও কি প্রডিউস করবে, ওই যে লিঙ্কড যে সুগার গুলো ছিল সেগুলো, আর এই ল্যাকটোন রিংটা নিয়ে যাবে। সো এটা কি বলতেছে যে ওই সুগার প্রডিউস করবে আর কার্ডিয়াক গ্লাইকন প্রডিউস করবে, কজ ওখানে গ্লাইকোলাইসিস সুগার গুলো যেহেতু সে সাবস্টিটিউট করে দিয়েছে, দ্যাটস ওয়াই কার্ডিয়াক গ্লাইকন। সো আসো এখন বাইল অ্যাসিডে where R is an essential 5 carbon side chain ending with a carboxylic acid moiety. দেখো এটাও কিন্তু 5 কার্বনের একটা সাইড চেন, এটাও কিন্তু একটা অ্যালিফ্যাটিক চেন। অ্যালিফ্যাটিকের মধ্যে কি ডিফারেন্স ছিল, জাস্ট এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ একটা বা তার বেশি, আর এখানে কি একদম স্পেসিফিক করে দেওয়া কত কার্বনের অ্যালিফ্যাটিক চেন হবে, 5 কার্বনের, এবং চেনটা কি দিয়ে শেষ হবে, কার্বক্সিলিক অ্যাসিড মোইটি দিয়ে শেষ হবে, তখন আমরা বলবো বাইল অ্যাসিড। ভুলেও কিন্তু তখন তাকে স্টেরল বলা যাবে না, বিকজ একে তো কার্বক্সিলিক অ্যাসিড আছে, 2 নাম্বার হলো একদম 5 কার্বন সাইড চেন, দুইটাই খাপে খাপে মিলে গেলে এটা হলো আমার বাইল অ্যাসিড। এখন আসি স্যাপোজেনিন। স্যাপোজেনিন কি, where R contains an অক্সাসাইক্লিক রিং সিস্টেম। যখন একটা অক্সাসাইক্লিক রিং সিস্টেম যে মাঝে মাঝে ইথেরল রিং সিস্টেম বলা হয়, অক্সাসাইক্লিক রিং সিস্টেম থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, স্যাপোজেনিনস বলবে। ওকে, সো ক্লিয়ার কোন জায়গায় কি থাকবে। সো আলাদা যদি করতে হয় কি করবা, মনে রাখবে কিভাবে, স্টেরলে থাকবে একটা অ্যালিফ্যাটিক সাইড চেন আর একটা হাইড্রোক্সিল গ্রুপ, সেক্স হরমোনে থাকবে কিটোনিক অর হাইড্রোক্সিল গ্রুপ আর 2 কার্বনের সাইড চেন, কার্ডিয়াক গ্লাইকোসাইডে থাকবে কি ল্যাকটোন রিং, বাইল অ্যাসিডে থাকবে কি 5 কার্বনের সাইড চেন আর কার্বক্সিলিক অ্যাসিড, আর স্যাপোজেনিনসে কি থাকবে অক্সাসাইক্লিক রিং সিস্টেম। তো কিছুটা সেম না স্যাপোজেনিনস আর কার্ডিয়াক গ্লাইকোসাইড, এখানেও একটা রিং সিস্টেম থাকবে, এখানেও একটা রিং সিস্টেম থাকবে, আবার এটা আর এটা কিছুটা সিমিলার না, কজ ওরও অ্যালিফ্যাটিক সাইড চেন থাকবে, ওরও অ্যালিফ্যাটিক সাইড চেন থাকবে, আবার এ আর এ কিছুটা সিমিলার কিভাবে, কজ ওর থাকবে কার্বক্সিলিক অ্যাসিড মোইটি আর ওর থাকবে কিটোনিক গ্রুপ, আবার ও আর ও কিছুটা সিমিলার, কেন ওর মধ্যে এক বা অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, ওর মধ্যেও হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। এইভাবে যদি মিক্স করে একটার সাথে আরেকটা রিলেট করে ডিফারেন্স করে পড়ো তখন গোলাবাও না, আবার হলো সবগুলা মনেও থাকবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই, কথা ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, ওকে মোটামুটি। ঠিক আছে, এখন আমরা শুধু আর স্টেরলটা দেখব, এই স্লাইড পর্যন্ত দেখব, আর কিছু দেখব না। ম্যাম আমাদের এই স্টেরয়েডের শীট থেকে কোনো কি স্ট্রাকচার তৈরি করতে হবে আমাদের, মানে কোশ্চেন কি আসবে নাকি শুধুমাত্র এমসিকিউ বলে আকারে দেব, কিছু পড়া আসবে? শেষ করি বলে দিচ্ছি। Sterol, the sterol is composed of common 3 monohydroxy steroid of the colistin, argostin and stigmaistin series. They are methyl sterol biogenetic precursors. That means হলো colistin বা argostin বা stigmaistin series এর যে স্টেরয়েড গুলো আছে বা তাদের মিথাইল স্টেরল বায়োজেনেটিক যে প্রিকারসর গুলো আছে তাদের মধ্যে যখন একটা মনোহাইড্রোক্সি থাকবে 3 মনোহাইড্রোক্সি, তখন এটাকে আমি স্টেরল বলবো। সো এত যদি কঠিন লাগে এই কথাটার দরকার নেই, আমি একদম প্রথমে এখানে যে স্টেরলের কথাটা বলেছি এটা পড়লেও হবে। ওকে, সো এখন আসো এটা কি থাকবে, ইট কন্টেইনিং অ্যালকোহলিক গ্রুপ অ্যাট C3 পজিশন। আমি আগেই বলেছিলাম যে একটা অথবা
একের অধিক হাইড্রোক্সিল গ্রুপ স্টেরলে থাকবে, এটা এখানে লেখা আছে। C3 তে একটা and a side chain of 8 to 10 carbon atoms at C17। এই যে আমার এটা হলো আর গ্রুপ ছিল না, এখানে তো আমি সবসময় আর দেখাইতাম না, এই জিনিসটাতে এখানে একটা আর লেখা থাকতো না। সো আরটা হলো এতটুকু, আমার আরটা হলো এতটুকু, আর এই যে 3 নাম্বার কার্বন হলো হাইড্রোক্সিল গ্রুপ। সো আমার দুইটাই ফুলফিল করেছে। একটা তো আছে, একের বেশি না থাক, একটা তো আছে, আর এটা এই যে আমার অ্যালিফেটিক চেইন আছে, দ্যাট মিন্স এটা হলো আমার কি স্টেরল। ওকে, এটা হলো স্টেরলের সবচেয়ে ইজিয়েস্ট এবং কমন স্ট্রাকচার। সো যদি স্টেরলের স্ট্রাকচার আসে এটাই দিবা, এবং অবভিয়াসলি নাম্বারিং সহই আসবে, বিকজ এত সোজা একটা স্ট্রাকচার শুধু শুধু এইভাবেই আসবে না, নাম্বারিং সহই আসবে এবং সবাই নাম্বারিং এ গোলায়। সো মনে রাখবা কিভাবে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ, 11 12 13 14 15 16 17 18 শেষ, দেন 19, দেন হলো এই যে 20। এখানে এসে এই ব্রাঞ্চ পয়েন্টার মার্কিং আগে হয়েছে, দেন এই সেকেন্ড ব্রাঞ্চটার মানে পরের নিচের দিকে যেটা হয়েছে সেটা পরে হয়েছে, দেন এখান থেকে শুরু 20, 20-এর এদিকে একটা মাথা গেছে সেটা 21, সো এখান থেকে শুরু হবে 22 22 23 24 25 26, এখান থেকে আরেকটা 27। এটা যখন কয়েকবার, এটা কিসের স্ট্রাকচার? কোলেস্টেরলের স্ট্রাকচার। কেউ একবার বলতে পারলো না ম্যাডাম এটা তো কোলেস্টেরলের স্ট্রাকচার। হ্যাঁ ম্যাম, এটা কোলেস্টেরল আমরা পড়ে আসছি হ্যাঁ, ম্যাম। তো এটা হলো সবচেয়ে কমনেস্ট স্টেরল, সবচেয়ে কমন স্টেরল এবং সবচেয়ে ইজিয়েস্ট স্ট্রাকচার। তো যদি স্টেরলের স্ট্রাকচার আসে তো এটা দিলেই হবে অবভিয়াসলি। ম্যাম কেন যেন মনে হচ্ছে ম্যাম এটা আসবে কোশ্চেনে, অলরেডি দিয়ে রাখছেন। সো অবভিয়াসলি নাম্বারিং সহ দিতে হবে, শুধু যে এই স্ট্রাকচারের নাম্বারিং তা না, যত স্টেরয়েড স্ট্রাকচার আসবে যদি দেখো মার্কিং অনেক কম বাট একটা চাও হয়েছে, বুঝে নিতে হবে যে সেখানে ম্যাডাম নাম্বারিং চেয়েছে, নাম্বারিং না দিলে 2 মার্কসের মধ্যে 1 মার্কস কাটা। এখন আসো স্টেরলের ক্লাসিফিকেশন নিয়ে। স্টেরলস আর ক্লাসিফাইড ইনটু 3 গ্রুপস বেসড অন देयर সোর্স অফ অরিজিন, মানে ওরা কোথা থেকে প্রোডিউস হচ্ছে, কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়েছে। জু স্টেরল দেখি বোঝা যাচ্ছে অ্যানিমালস, আমরা কি সবাই জুটোপিয়া পড়ি বা জু, জু কথাটাই আসছে গ্রিক বা ল্যাটিন একটা ওয়ার্ড যেটা মানে হলো অ্যানিমালস, এক্সাম্পল হলো কোলেস্টেরল, জুলজি বা জু। হ্যাঁ প্রাণীবিদ্যা, জু কথাটা মানে হলো প্রাণী, সো কোলেস্টেরল। ফাইটোস্টেরল, ফাইটো কথা মানে হলো প্ল্যান্ট, সো দ্যাট মিন্স প্ল্যান্টে পাওয়া যায়, এক্সাম্পল হলো স্টিগমাস্টেরল। আরেকটা হলো মাইকোস্টেরল, মাইকো দেখেই বোঝা যাচ্ছে কি মাইক্রো অর্গানিজম গুলো, ছোট ছোট যে অর্গানিজম, সো সেটা হলো ফাঙ্গাস, ইস্ট, মাইকোলজি ফাঙ্গাস। দ্যাট মিন্স ইস্ট, আর হলো ফানজাই, ইস্ট আর ফানজাই এর মধ্যে এদেরকে পাওয়া যায়, এক্সাম্পল হলো আর্গোস্টেরল। ওকে শেষ। এইগুলোর হচ্ছে মধ্যে আমরা কোলেস্টেরল ম্যাম এক্সট্রাক্ট করতে একবারে শিখছি, অন্যান্য 50 শেষ আমরা হয়েছে, একটা পারবো না। জিনিস দেখছেন? হ্যাঁ একদম 85 হয়েছে, আমি তো জানি এতটুকু পড়াতে 50 পর্যন্তই লাগবে, এই জন্য তো ম্যাম বলেছি অন্য 50। স্ট্রাকচার আমরা কিভাবে আঁকবো, যেমন এই যে কোলেস্টেরলের স্ট্রাকচার তো আমরা জানি। হ্যাঁ কোলেস্টেরল স্ট্রাকচার তো এই যে এটাই আঁকবা, আর হলো স্টিগমাস্টেরল আর আর্গোস্টেরল স্ট্রাকচার এখানে দেওয়া আছে, একদম ম্যাম তো easy, শিখি না আমরা। একদম ইজি। কোলেস্টেরল স্ট্রাকচার তো শিখেছো না? হ্যাঁ ম্যাম। কোলেস্টেরল স্ট্রাকচারটিরই আমি দেখাই দিচ্ছি, জাস্ট এই জায়গাটা দেখো, ইরেজার কেন না, এই ম্যাম যে এটা তো এই শেখানো উচিত না এখন। এই বন্ডটা দেখো, এই বন্ডটার মধ্যে এখানে একটা ডাবল বন্ড আছে, জাস্ট এটাই ডিফারেন্স। আর্গোস্টেরলের মধ্যে এটাই ডিফারেন্স, আরেকটা ডিফারেন্স আছে, কেউ একজন বলো তো বের করতে পারো কিনা? এটা একটা ম্যাম পাশের কার্বন একটা মিথাইল গ্রুপ এক্সট্রা। এই মিথাইল গ্রুপটা এক্সট্রা, দ্যাট মিন্স এটা কি, এখানে এসে একটা মিথাইল গ্রুপ ছিল, বাট এখানে একটা মিথাইল গ্রুপ এক্সট্রা, দ্যাট মিন্স এর মধ্যে 2টা মিথাইল গ্রুপ, এর মধ্যে 3টা মিথাইল গ্রুপ। আরেকটাও ডিফারেন্স আছে, এনিওয়ান? ম্যাম এইখানে এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড আছে। কোলেস্টেরলের ডাবল বন্ড একটা, ওর ডাবল বন্ড একটা বেশি, ওর ডাবল বন্ডই টোটাল একটা ডাবল বন্ড, ওর এখানে ডাবল বন্ড 2টা, ওর মিথাইল গ্রুপ 2টা, ওর মিথাইল গ্রুপ 3টা। সো এইভাবে মনে রাখবা, কোলেস্টেরল ডাবল বন্ড একটা, ওর ডাবল বন্ড 2টা, ওর ডাবল বন্ড হলো ওর ডাবল বন্ড 3টা, একটা 2টা 3টা। ম্যাম এদের কার্বন সংখ্যা কি ওভাবে সেম করে দিব, যে আগে যেটা মানে কোলেস্টেরলে যেভাবে কার্বন সংখ্যা আমরা দিয়েছি 1 2 3 4 করে? এখন আমি তোমাদের কার্বন সংখ্যা শিখাই দিচ্ছি, কার্বন সংখ্যা যা আছে সেম, এই মিথাইল পর্যন্ত 27 সেম, ওই মিথাইল পর্যন্ত এই মিথাইল 27 সেম, এটা হলো আমার 28 নাম্বার। ম্যাম এটা তাহলে হলো, আমরা শুধুমাত্র ওই একটার জন্য শিখে রাখি, এইটা ঝামেলা না যায় ম্যাম। হ্যাঁ 28 না, এটা তোমাদের পরীক্ষায় নাই, সো এটা এখন এমনি শিখাই দিচ্ছি। ওকে কিশোর এটা তুই এমনি স্টেরল এসবে কি জন্য আবার গেলি, কত কোলেস্টেরল 26 আছে? 27, ঠিক আছে এটা পরীক্ষা আমি দিচ্ছি না,
26 জি, 27 এটা ম্যাম, 27 অনেক বাট দেখলেই এটা সব হলো আজকে আর শিখাই না ম্যাম। না শিখাই ফেলছি, পরে শিখাই দেই শুনো। এটা হলো 28। সো এটার কি বলছি, তিনটা ডাবল বন্ড, এটার একটা ডাবল বন্ড, এটার দুইটা মিথাইল গ্রুপ, এটার তিনটা মিথাইল গ্রুপ। এটা আরো ইন্টারেস্টিং, এটার যে মিথাইলটা ছিল না এখানে 28 এর জন্য, এখানে এটা হলো ইথাইল, এখানে একটা মিথাইল এই পর্যন্ত, এখান থেকে আরেকটা আসছে। দ্যাট মিন্স কি এখানে আছে CS2 দেন CS3। সো এটা হলো আমার 28 নাম্বার, এটা হলো আমার 29 নাম্বার, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই এখানে। আবার এখানে যে ডাবল বন্ডটা ছিল এটা থাকবে, বাট এটা যে একটা এক্সট্রা ডাবল বন্ড ওর থেকে এসেছিল এটা নাই ওর মধ্যে। সো ওর মধ্যে ডাবল বন্ড দুইটা, মিথাইল গ্রুপ দুইটা, বাট ইথাইল গ্রুপ আছে একটা। ওকে, ক্লিয়ার সবাই? আর ওর মধ্যে সব তিনটা ডাবল বন্ড, তিনটা মিথাইল গ্রুপ, ডাবল বন্ড একটা, দুইটা মিথাইল গ্রুপ। এভাবে হলো মনে রাখতে হয়, শিখতে হয়। বাট হ্যাঁ, মনে রাখলেই হবে না, বাসার মধ্যে দুই একবার অবশ্যই আঁকতে হবে, একবার দেখে আঁকতে হবে, একবার না দেখে আঁকতে হবে। অনেকের দুইবারও না দেখে আঁকতে হতে পারে, ডিপেন্ড করে যে তার মধ্যে ক্লথোজিন কতটা অ্যাক্টিভেটেড। ওকে, তো পড়া এই পর্যন্তই, আজকে পড়া শেষ। তো এবার তোমাদের আমাদের আর কোশ্চেনের ধারণা দেন। হ্যাঁ, আর তাহলে এক্সট্রা ক্লাস লাগবে না। ওকে, জি কোশ্চেনের ধারণা, কোশ্চেনের মধ্যে 4 টাইপের কোশ্চেন থাকতে পারে। একটা হলো তোমার এমসিকিউ অবভিয়াসলি, ট্রু ফলস অবভিয়াসলি। এখন ফিলিং দ্য গ্যাপস থাকতে পারে, নাও থাকতে পারে ফিলিং দ্য গ্যাপস। আর হলো তোমার শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন মানে কি, কোনো 3-এর থেকে বড় কোনো কোশ্চেন হবে না, 3 মার্কসের বড় কোনো কোশ্চেন হবে না। তো 3-এর মধ্যে যেসব ছোট ছোট কোশ্চেন আসতে পারে সেটাই শর্ট কোশ্চেন, এবং সেখানে ডায়াগ্রামও থাকতে পারে। ইভেন এরকমও কোশ্চেন থাকতে পারে যে কোনো লেখাই নেই, ম্যাডাম ডিরেক্ট বলে দিচ্ছে যে ইলাস্ট্রেট করো। ইলাস্ট্রেট যদি বলি দ্যাট মিন্স ওটা আঁকতে বলেছি, যদি বলি ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করো দ্যাট মিন্স শুধু আঁকতে বলেছি, ওইখানে লেখার কোনো দরকার নাই। যদি কেউ হাবি জাবি দিয়ে লেখে ভরায় ফেলো, বাট পিকচার নাই, জিরো। কেউ যদি পিকচার আঁকছো সুন্দর করে, একদম অবভিয়াসলি পিকচারে যে লেখাগুলো থাকে ওই পার্টস গুলো আইডেন্টিফাই করছো, লিখছো, ফুল মার্কস। আর কেউ যদি পিকচার আঁকছো অনেক সুন্দর করে লিখছো, সবই করছো, আবার হাবি জাবি দিয়ে ভরে ফেলছো, মাইনাস মার্কিং হবে। বিকজ আমি বুঝেই নিব সে আমার কোশ্চেন বুঝে নাই। কোশ্চেন বুঝাটাও একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এক্সামের একটা টেস্ট, যে সে কি কোশ্চেনটা বুঝেছে কিনা। ঠিক আছে, এমসিকিউ যেরকম থাকে সেরকমই। ফিলিং দ্য গ্যাপস তো দেখলে ম্যাম, বুঝবা, ট্রু ফলসও বুঝবা। আর কি বুঝাবো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে একটা কথা ছিল। বলো, দুইটা থাকবে না একটা ম্যাম, থাকবে? জি ম্যাম, আমরা একটা কোর্সে পরীক্ষা দিয়েছিলাম যে কিরকম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এন্ড ব্ল্যাঙ্ক। খালি না আমরা হাইলাইট করে শেষ, ওইটা বাদ দিয়ে দিছি, বাকি স্যার ক্যান্সেলই করে দিছি। দুইটার বেশি ব্ল্যাঙ্ক থাকবে না, এবং সবগুলাতেও দুইটা ব্ল্যাঙ্ক থাকবে না। ম্যাম, একটা হলে ভালো হয়, দুইটার বেশি আর নয়। ম্যাম এইটুকু রিকোয়েস্ট রাখেন ম্যাম, একটা দেন। একটাই দিয়ে ম্যাম। আর ম্যাম, ডিপেন্ড করতেছে, যদি অনেক ইজি হয়, যদি ব্ল্যাঙ্কটা অনেক ইজি থাকে তখন দুইটা, আর যদি ব্ল্যাঙ্ক ঠিক আছে তখন একটা। এজন্যই তো বলতেছি যে সবই যে দুইটা থাকবে তাও না, কিছু একটা ম্যাম আমরা থাকবে, হচ্ছে দুইটা মায়ের থাকবে। শিশু, আমাদের হাতে যদি কিছু না পাই আমরা, তাহলে আচ্ছা, অন্ধকার তোমরা যে দেখি, আমার একটা সেখানে সিটি প্ল্যান দিচ্ছো, দেখতে। কেউ 9-এর নিচে পাইছো? কেউ আছো ম্যাম, ওটা 9-এর তো নিচে? ম্যাম ভালো করে পড়ছিলাম। ম্যাম ভালো করে সিটিতে পড়ছো না, আমি কোশ্চেন সোজা করতে আমি জানি। তো এমসি থেকে মিডে গিয়ে কোনো ছাড় হবে না। ওকে, মিডে অবশ্যই ম্যাম, ভালো করে ভয় পড়ে আসতে দেখান না হবে। ম্যাম। না ম্যাম ভয় না, তাহলে আমাদেরকে কোশ্চেন সিটিতে সহজই হবে। সিটিতে আটকে কোশ্চেন দিয়ে ম্যাম আমাদেরকে শুধুমাত্র মিড আর ফাইনালে খুব ছেড়ে ছেড়ে একেবারে 50 আর 30 দিয়ে দেওয়া উচিত। এটা তো হয় না, সবই ম্যাম, সবই আমরা কোনোটাই গত ছাড়া উচিত না, কোনোটাই আমরা গত ভালো করে দেওয়া উচিত। সেমিস্টারে প্রত্যেকটা সিটিতে খুব ভালো করছি, পরে দিন শেষে সিটিতে এত মিডে রেজাল্ট খারাপ সবচেয়ে হয়েছে ভালো, ম্যাম। ফাইনালে গিয়ে শেষ। মানে স্যাররা বলছে যে মিড আচ্ছা পারতো ঠিক না। আছে, সিটিতে খুব ভালো করছে, ঠিক আছে তুই দেখবনি। পরে দেখি যে রেজাল্ট নাই, না পি এরকম হবে প্লাস। না। যে আমি এতটুকু একদম 100% লিখে দিতে পারি, যে আমার কোর্সে পড়ে আসবে, যে ইভেন অনেক যে ভালো স্টুডেন্ট না, যে মিডিয়াম একটু পড়াশোনা করে একটু রেগুলার, সেও অনেক ভালো মার্কস পাবে। বাট তুমি পড়াশোনাই করো নাই, একদম স্লাইড দেখা দেখা দিয়ে আমি 90+ পেয়ে ফেলবো, এটা এক্সপেক্ট করতে পারবা না। ম্যাম আসলে এটা করা ম্যাম উচিত সেটা না। আমাদের ম্যাম 90 আমরা লাগবে করিও না, না। আমাদের 80 হলেই যথেষ্ট ম্যাম। ওইটাই 90+ তো না, মানে A+ এর কথা বলতেছি আমি, ম্যাম, ভুলে যাই আপনার তোমাদের তো 80 তে মাল্টিপল A+। চয়েস যে কোশ্চেন আছে এটা কি মাল্টিপল অ্যানসার থাকতে পারে? হ্যাঁ যদি থাকে আমি অবভিয়াসলি বলে দিব তোমাদেরকে আগে, জি ম্যাম। আর থাকলে সবগুলো তো থাকবে না। ওকে, আর তো কোনো ম্যান্ডেটরি কোশ্চেন তো থাকবে না? না ম্যান্ডেটরি কোশ্চেন থাকবে না, আর না কোনো তো অপশনই থাকবে না, ম্যান্ডেটরি কোশ্চেন দিয়ে কি করবা? কেন ম্যাম ম্যাম, সব এমসিকিউ পরে এই যে পার্টটা, তাহলে এটা কি 10 মার্কের বা 8 মার্কের বা 5, মানে এটা কত স্পেসিফিক, কত মার্কের হতে পারে, মানে আমাদের 12 12 মার্কের এমসিকিউ, হুম ম্যাম সাবমিশন টাইমটা আর একটু 8 মার্ক হচ্ছে না আমাদের রিটার্ন থাকবে। হুম
ম্যাম সকাল বেলা থেকে এখন পর্যন্ত যতগুলা ক্লাস করেছি সবাই অপশন দিছে ম্যাম। না না, আমার পরীক্ষায় কোনো অপশন থাকে না, আমি অপশন ছাড়া কোশ্চেন করি। ম্যাম এত ভালো সোজা, বলতে অপশন আবার 2 দরকার নাম্বার নাই। হলো মাত্র এতটুকু, কি অপশন দিব? আমি কোশ্চেনই খুঁজে পাবো না, অপশন কোথা থেকে দিব তোমাদের? এই কোশ্চেন করার সময় আমি খুঁজে পাই না, আমি কি এতটুকু পড়াইছি, আমি কোথা থেকে কোশ্চেন ম্যাম করব? আমরা তো কোশ্চেন খুঁজে পাই ম্যাম ম্যাম, কোশ্চেন আমাকে যদি বলে খুঁজে দিন। না পান, ম্যাম আমাদেরকে বলেন আমরা কোশ্চেন করে দিই। ঠিক আছে, এক তাহলে কোশ্চেনই 2 তোমার জায়গায় খুব, দিয়েন, 1 নাম্বার তাহলে একবার, খুবই 5 ভালো নাম্বার হয়, একবার। প্রতিটা স্টুডেন্ট আমাকে 20 মার্কের কোশ্চেন করে দিবা, ওগুলাকে কম্বাইন করে ম্যাম আমি তা তো হবে না ম্যাম, সবাই মিলে একটা কোশ্চেন দিব ম্যাম। আমরা ম্যাম খুব যথেষ্ট সংঘবদ্ধ ম্যাম। না, এই আমার ক্ষেত্রে মন প্রাণকে সংঘবদ্ধ সবাই হলে হয় ভালোবাসে। না, কিশোর এই ক্ষেত্রে সংঘবদ্ধ হওয়া যায় না। ম্যাম, আপনি যদি কোশ্চেন খুঁজে নাই পান তাহলে একটা কোশ্চেন 2বার দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেনে 2বার দিব না, একটা না কোশ্চেনে এটাই 2বার বায়োলজি দিলাম। বলছো নাকি, একই কোশ্চেন মানে না বুঝা শেষমেশ 2বার উত্তর একই দিচ্ছি। আরে না, এরকম হয়, একই কোশ্চেন 2বার, আমি সেমিস্টার ফাইনালে একই কোশ্চেন 2বার লিখছি। স্যার হলো ম্যাম সিনোনিমাস হয় একটু টার্ম ইউজ ঘুরায় করে। পেঁচায় লেখে আর কি, কোশ্চেনটা একটু ঘুরানো ম্যাম থাকে কিন্তু আনসার হ্যাঁ একই। ঘোরানো থাকে অনেক সময়, মানে পারা যাচ্ছে না কি করা তোমরা অঙ্কোলজির একদিকে কোর্স নিয়ে করছো? সেদিকে answer। না ম্যাম, অঙ্কোলজি না করো ম্যাম। না নাই? ম্যাম ওটা না ম্যাম, ওটা সামনে। ঠিক আছে, করবো। আমরা হলাম সেমিস্টার ফাইনালে দিয়েছিলাম 7 মার্কের কোশ্চেন, মানে সবাই না স্যার হলো কনফিউজডই করতে চাইছে। 7 মার্কের কোশ্চেন, 2 সেটে 2টা সেম কোশ্চেন আসছে সিনোনিম ইউজ করে। বাহ মানে এখন সবাই হলো কনফিউজড হয়ে গেছে, স্যার তো এক কোশ্চেন 7 মার্কের একটা কোশ্চেন 2বার দেওয়ার কথা না, সবাই হলো ওইটাকে একদম পলিশিং করে আরেক অ্যান্সার দিয়ে আসছে। পরে আমি সেমই লিখছিলাম, পরে স্যার বলতেছে যে হাতে গোনা 5-6 জন হলো সেম লিখছো, সমস্যা কি তোমাদের? প্রথম খাতায় দেখলাম ঠিক সহজ আছে, জিনিস প্রথম দেখলেই সেটে, সমস্যা। পরে গিয়ে দেখি আবার উল্টাপাল্টা লিখে দিয়ে আসছে, এক সেটে কোশ্চেন অ্যান্সার ঠিক, আরেক সেটে আরেকটা ভুল, মানে কি? পরে বলছে নিজের স্যার ভুল আমরা তো বিশ্বাস কল্পনা করে। করি নাই বাড়ি ফেরার যে, পরে রাগী বউ যদি রাগ না দেখায় ভালোবাসা দেখায় তখন সন্দেহ জাগে ম্যাম। না স্যারেরটা কনফিউজ হওয়ার মতোই। স্যারের কোশ্চেন হতো তোমার 5 পাতা, সেমিস্টার ফাইনালে কোশ্চেন হলো 5টা পৃষ্ঠা থাকতো। ফার্স্টে হলো এরকম একটা প্যারাগ্রাফ, এই যে এরকম আমার স্লাইডটা দেখছো না, এরকম এত বড় একটা প্যারাগ্রাফ থাকবে, তার থেকে হলো 2 মার্কের একটা কোশ্চেন আসবে। আমাদের প্যারাগ্রাফ পড়ে শেষ আমরা করতে জানি করতে, ম্যাম, আমাদের একটু ধারণা আছে ম্যাম, বুঝতে পেরেছি। মানে প্যারাগ্রাফ পড়ে এসে শেষ করতে করতে কোশ্চেন পড়ে ভুলে যেতাম প্যারাগ্রাফে কি পড়ছি। কি বলছে প্লাস আমরা যা পড়ে আসছি সেটাই প্যারাগ্রাফে, ম্যাম তাহলে আমরা চাচ্ছি কি সেটাই বোঝা যাচ্ছে না। বেসিক বায়োলজিতে পড়ছিলাম, তো পড়ার পরে আমরা মানে অল্প অল্প করে পড়ছি, তো কোর্সটা আসলে প্রথমে ভার্সিটিতে বুঝতে পারিনি ততটা, অল্প অল্প করে পড়ে গেছি, যা দেখি যে ওইগুলা কোশ্চেনের ভিতরে আছে, তাহলে আমি লিখবো কি? আমি যে জিনিসগুলো মুখস্থ করছি ওই জিনিসগুলো কোশ্চেনে দেওয়া, কোশ্চেন তাহলে থেকে লিখবা, কোশ্চেনটাই ম্যাম বারবার লিখছি ঘুরায় ঘুরায় এটা তার শেষমেশ। এই জন্য তো ম্যাম 0 পাইছে ম্যাম। না না ফাইনালে করছি ওটা 5 মার্ক দিছে শেষমেশ দয়া করে। ওই অ্যাসাইনমেন্টে 25 পাস করছো তাহলে। সেটাই তো একেবারে টাইট উপায় নেই, সবাই ওই একই অবস্থা অলমোস্ট। স্যারের মানে পরীক্ষা এমনি কোশ্চেন অনেক সহজ হতো, কিন্তু এত প্যারাগ্রাফ দিত, মানে কোশ্চেন ধরার আগে সবার ঘাম ছুটে যেত, কোশ্চেন পড়া শেষ করতে পারবো টাইমের মধ্যে, এরকম লাগতো। স্যার অনেক ভালো, স্যার এখন অক্সফোর্ডে আছে। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্তই থাকবে তোমাদের সিলেবাস, কোন পর্যন্ত দিয়েছি? ম্যাম আমাদের এই চাঁদ মুখ দেখে একটু দোয়া করেন ম্যাম, বেশি ঠিক আছে। কঠোর হয়েন না। না না না, আচ্ছা এটা কোন পর্যন্ত? কোমলমতি শিশুরা যেন ম্যাম কষ্টে আবার কান্নাকাটি না করি আমরা। ঠিক আছে, তো তোমরা হলো এই স্লাইড গুলো তো তোমাদের কাছে আছে তাই না? না ম্যাম এই শীটটা আমরা পাইনি। আছে তো। শিবলি কোথায়? মনে হয় ম্যাম আদনান শিবলি তো, একটু বের হয়ে গেছে, আর একটু বাসায় আদনান, সমস্যা তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো হলো আমি বলে দিই, তোমরা অরবিটও তো ঢুকতে পারো তাই না? অরবিটে দেওয়া আছে শীট। ম্যাম অরবিটে ঢুক অনেকেরই ম্যাম প্রবলেম। আপনি যদি কাইন্ডলি আমাদের শিবলিকে বা আমাদের অন্য আমাদের কাউকে মেইল গ্রুপে করে দিয়ে দেন দেন। ম্যাম, 303 হ্যাঁ এর যে গ্রুপে গ্রুপ দিয়ে ওইটাই। দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। তো আমি ড্রাইভ লিংকটা ওখানে আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি হলো বাকি তো স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক্স আছে, তো দোনোটাই দিয়ে দিচ্ছি যাতে পরের বার আমার আর দেওয়া না লাগে। ওকে, জি ম্যাম, এটাই ভালো হয় ম্যাম। আমার মনে হয় তোমাদের গ্রুপে তিনোটারই ড্রাইভ লিংক দেওয়া আছে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যালকালয়েড। যখন অ্যালকালয়েড প্রথম দিয়েছে তিনোটাই দেওয়া আছে, তারপর আমি এবার দুইটা আবার দিয়ে দিচ্ছি। তো এতটুকু জাস্ট মাথায় রাখো, অ্যালকালয়েডের শীট পুরাটা আর স্টেরয়েডের হলো 17টা টোটাল শীট, তার মধ্যে প্রথম 7টা। ওকে, তো ওকে এটা একজন প্রথম শিবলিকে সাতটা কি বলে। পেজ? হ্যাঁ প্রথম 7টা, এই যে দেখো 7 নাম্বার স্লাইডে যে দেখতে পাচ্ছ এখানে 7 লেখা। হ্যাঁ দ্যাট মিন্স হলো এই 7 পর্যন্ত আমি তোমাদেরকে পড়াইছি, সিলেবাস হলো এই 7 পর্যন্ত। ওকে জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে তাহলে, জি ম্যাম, সাবধানে থাকবেন ম্যাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওকে।
ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।